আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অনেকেই দেখি যে নামের শেষে আইডিটা থাকে না, একটু আইডিটা কাইন্ডলি লিখে দিও, নাহলে ইয়া করতে একটু কষ্ট হয়। কঙ্কা বড়ুয়া আর প্রাঞ্জল, তোমাদের দুইজনের একটু রিনেম করে নাও। কারণ এইটা হচ্ছে কি, আমরা ওই ভি সেশনের মাধ্যমে নেই, তো এটা তোমাদের ক্লাস শেষ হওয়ার পর অটোমেটিক্যালি একটা লিস্ট জেনারেট হয় যে কারা কারা ছিল। তো ওইখানে আসলে আইডিটা থাকলে ই করতে বেটার হয় আর কি। ওকে, ঠিক আছে। তো আমরা কি পড়তেছিলাম মনে আছে কারো? কত বছরের পড়া? ইলাস্টিক ফাইবার কি শেষ হয়েছিল, নাকি শুরু করছিলাম, নাকি করি নাই? না স্যার, এটা শুরু করা হয়নি। শুরু করা হয়নি, আচ্ছা। তাহলে মনে হয় ইয়া শেষ হয়ে গেছে। সরি, আমার নেটটা আজকে একটু ডিস্টার্ব করতেছে, মাঝে মাঝে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছি। আচ্ছা, তো এক মিনিট। তো যেটা বলতেছিলাম যে আমরা আসলে ইলাস্টিক ফাইবার নিয়ে আলোচনা করব। তো ইলাস্টিক ফাইবার হওয়ার জন্য মানে প্রিন্সিপাল যেটা দরকার, একদম মেইন যে ক্যাটাগরিটা থাকা দরকার, ক্যারেক্টারিস্টিক্সটা, সেটা হচ্ছে ইলাস্টিসিটি। এটা আমরা সবাই বুঝতে পারতেছি যে ইলাস্টিক ফাইবার হইতে হইলে ইলাস্টিসিটি অবশ্যই থাকতে হবে, কারণ এইটার নামই আসলে নামকরণ করা হয়েছে। তো ইলাস্টিসিটি ছাড়া উই ক্যান নট কল ইট ইলাস্টিক ফাইবার। তো এখন ঘটনা হচ্ছে, হোয়াট ইজ ইলাস্টিসিটি? ইলাস্টিসিটি বলতে তোমরা কি বুঝো আসলে? স্যার ইলাস্টিসিটি হলো স্যার এমন একটা প্রপার্টিস বা এমন একটা বিহেভিয়ার যেটা স্যার মানে কোনো কিছুকে বা কোনো ম্যাটেরিয়ালকে যদি আমি ইলংগেট করি, হুম। ইলংগেট করলে সেটা তার আগের যে পজিশন বা আগের যে ফর্মে, সেই ফর্মের প্রতি এটা একটা যে প্রবণতা বা তাদের প্রপার্টিসটা, এটা বেসিক্যালি স্যার ইলাস্টিসিটি বা ইলাস্টোমার যে এটাই কথা বেশ। সেটা। আচ্ছা, ওকে, এটাই ইলাস্টিসিটি। হ্যাঁ, খুব সিম্পলি ঠিক আছে। তো ঘটনা হচ্ছে এটা ইলংগেশনের সাথে সম্পর্কিত। এখন ইলংগেশন আর ইলাস্টিসিটিতে কি কোনো পার্থক্য আছে? জি স্যার, এটা একটা ইলাস্টিসিটি তো স্যার একটা প্রপার্টি স্যার, ইলংগেশন তো স্যার কোনো কিছু ডিফর্মেশন স্যার। আচ্ছা, ইলাস্টিসিটি প্রপার্টি, ইলংগেশন, ডিফর্মেশন। আচ্ছা, আমি যদি বলি একটা ফাইবারকে আমি টেনে লম্বা করলাম, ধরো এ বি হচ্ছে একটা ফাইবার, এটাকে সি পর্যন্ত আমি বাড়াইলাম। বাড়ানোর পর এইটার ফোর্সটাকে আমি রিমুভ করে দিলাম, অর্থাৎ যে বল দিয়ে এটাকে বাড়াইছিলাম বা টান দিছিলাম সেটা সরায় নিলাম। এখন এখানে দুইটা ঘটনা ঘটতে পারে। এক হইলো এই ফাইবারটা এই, হ্যালো, আচ্ছা একটু আমাকে টাইম দাও, আমি একটু মোবাইলটা দিয়ে কানেক্ট করে নিচ্ছি, আমার ওয়াইফাইটা খুব ঝামেলা করতেছে। তো আশা করি এখন আর ঝামেলা হবে না। তো যেটা বলতেছিলাম যে ইলাস্টিক প্রপার্টি মানে হচ্ছে কোনো কিছুকে যখন আমি ইলংগেট করব, সেটা হচ্ছে তার পূর্বের অবস্থানে স্ন্যাপ ব্যাক করবে বা ব্যাক করবে, আগের পজিশনে ফিরে আসবে। এরকম প্রপার্টি যে সকল ফাইবার শো করবে তাদের হচ্ছে আমরা ইলাস্টিক ফাইবার বলতে পারবো। এখন ইলাস্টিসিটি সব ফাইবারই বা সব ম্যানমেড ফাইবারই বা ন্যাচারাল ফাইবারই কম বেশি শো করে, মানে একদম যে শো করে না তা না। যেমন হচ্ছে পলিস্টারের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে কত 2% এক্সটেনশন করলে সেটা 97% বা 98% রিকভার করে। এর মানে হচ্ছে আমরা যখন একটা নির্দিষ্ট ফাইবারকে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত টেনে ছেড়ে দিব, তখন তার একটা রিকভারির ক্ষমতা আসবে। এই রিকভারির ক্ষমতা মানে তার আগের পজিশনে ফিরে যাওয়ার ক্ষমতা। এবং এটাই হচ্ছে, মানে এই কাজটা হয় তার ইলাস্টিক নেচারের কারণে বা ইলাস্টিসিটির কারণে। তো নর্মাল ফাইবার গুলো, সেগুলোর ইলাস্টিসিটি অত বেশি, রিকভারিটা অত বেশি ভালো না। অর্থাৎ তুমি তাকে একটু 2%, 3%, 10% এরকম লম্বা এই পর্যন্ত তুমি তাকে টেনে লম্বা করতে পারো, তাইলে তার 97, 98 বা 100% রিকভারি শো করবে। বাট হোয়াট অ্যাবাউট, মানে হচ্ছে আমরা যদি 3 গুণ 4 গুণ টানি, মানে 200 টাইমস, 300 টাইমস, 400 টাইমস এরকম যদি টেনে লম্বা করি,
মানে হচ্ছে এটা যদি 1 মিটারের ফাইবার হয়, এটাকে যদি আমি 3 মিটার বানিয়ে ফেলি, তাইলে কি হবে? নর্মাল ফাইবারগুলোর ক্ষেত্রে কিন্তু সেই ক্ষেত্রে কোনো রিকভারি দেখা যাবে না, বা অত পরিমাণ তুমি টানতেই পারবা না, ওইটা আগেই ছিঁড়ে যাবে। বাট এই কারণেই মানে হিয়ার ইজ দ্য স্পেশালিটি অফ দ্য ইলাস্টিক ফাইবার, যে তুমি তাকে অনেক পরিমাণ টানতে পারবা এন্ড স্টিল তারা হচ্ছে তার আগের শেপে ফিরে আসতে পারবে। তো ইলাস্টিক ফাইবার না থাকলে আসলে আমাদের অনেক অসুবিধা হইতো ইলাস্টিক ফাইবারটাকে তৈরি করা হয়। তো তার আগ পর্যন্ত আমরা একটা ন্যাচারাল ফাইবার ইউজ করতাম, মানে ইলাস্টিক ক্যারেক্টারিস্টিক সহ। কেউ কি নাম বলতে পারবা? স্যার উল। উল? উল না, উল না। স্যার কোশ্চেনটা আরেকবার একটু বললে ভালো হয়। কোশ্চেন অ্যান্সার একজন বলে দিছে, রাবার মানে হচ্ছে ইলাস্টিক ফাইবারের ন্যাচারাল কাউন্টারপার্ট, আচ্ছা ন্যাচারাল রিপ্রেজেন্টেশন, এটা হচ্ছে রাবার। তো রাবার এরকম ইলাস্টিক ক্যারেক্টারিস্টিক্স শো করে। আর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের ল্যাবে তৈরি করা ম্যানমেড। তো রাবার ইউজ হইতো অনেক আগের থেকেই, অনেক টেক্সটাইলে বা বিভিন্ন যেসব জায়গায় অ্যাপ্লিকেশন দরকার সেই জায়গায় ইউজ হইতো। বাট রাবারের কিছু প্রবলেম আছে। প্রবলেম কি? সকল ন্যাচারাল ফাইবারেরই কিছু না কিছু প্রবলেম আছে। তো রাবারের প্রবলেম হচ্ছে স্ট্রেংথ রিলেটেড, অর্থাৎ রাবারের স্ট্রেংথ অনেক কম। তুমি যে তাকে ইলংগেট করবা, ইলংগেট করতে গিয়ে দেখা যায় যে এটা খুব ফ্রিকুয়েন্টলি ছিঁড়ে যায়, এটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হচ্ছে রিকভারি। তোমার রাবার রিকভার করে ঠিক আছে, বাট অত ভালো রিকভার করতে পারে না। মানে হচ্ছে তুমি যে একে অনেক বেশি টানবা, টেনে ছেড়ে দিলে এটা রিকভার করবে ধরো 70%, 80% বা 50% রিকভার করলো, বাট স্টিল ইট ইজ মানে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নট এনাফ, তাই না? বেশি তাও এটা লুজ হয়ে যাবে বা মানে বড় হয়ে যাবে, ডিফরমেশনটা ইলাস্টিক পুরাপুরি হইল না। তো এই দুইটা প্রবলেম ফেস করার পর আমাদের সায়েন্টিস্টরা চিন্তা করছে যে তাইলে এরকম কিছু বানানো যায় কিনা, নিজেরা বানাই আমরা, যে যেটা আরো ভালো স্ট্রেংথ এবং ভালো রিকভারি পাওয়ার শো করবে। তো সেখান থেকেই মূলত আমাদের ইলাস্টিক ফাইবার বানানোর যাত্রা শুরু। তো ইলাস্টিক ফাইবারটাকে আসলে, ইলাস্টিক ফাইবার তো নর্মাল একটা নাম, এটাকে নর্মালি ডাকা হয় হচ্ছে আমাদের স্পান্ডেক্স। তোমরা হয়তো নাম শুনছো বা ভবিষ্যতে শুনবা আর কি, এখন না শুনলেও। স্পান্ডেক্স এই নামটা শুনবা, ইলাস্টেন এই নামটা শুনবা, একই জিনিস সব। ইলাস্টেন অথবা লাইক্রা এই নামটাও শুনবা ভবিষ্যতে গিয়ে। এরা সবই হচ্ছে ইলাস্টিক ফাইবার বা ইলাস্টিক ফিলামেন্ট এবং ম্যানমেড ফিলামেন্ট। তো স্পান্ডেক্সটা ডাকা হয় মূলত আমেরিকান রিজিয়নে, নর্থ আমেরিকা বা আমেরিকা, ইউএসএ, এই দেশগুলোতে স্পান্ডেক্স ডাকা হয়। ইলাস্টেন ডাকা হয় ইউরোপ, অস্ট্রেলিয়া, মানে বাকি যেসব রিজিয়ন আছে সেই সব জায়গাতে, মানে ওই মার্কেটে ইলাস্টেন নামে এটাকে পরিচিত বা ইলাস্টেন নামে চিনে। আর লাইক্রা, যেটা লাইক্রা কোনো নাম না, লাইক্রা হচ্ছে একটা ব্র্যান্ডের নাম। লাইক আমরা যে মোটর সাইকেলকে হোন্ডা ডাকতে ডাকতে হোন্ডা হয়ে গেছে, জিনিসটা অনেকটা এরকম। তারপরে ওই যে তেলকে মোবিল ডাকতে ডাকতে মোবিল কিন্তু একটা কোম্পানির নাম, ওইটার নামই এখন মোবিল হয়ে গেছে। তো জিনিসটা এরকম, লাইক্রা এতটাই জনপ্রিয় একটা কোম্পানি বা লাইক্রা এত বেশি ইউজ হয় এই ব্র্যান্ডের ইলাস্টেন ফাইবার, যে নামই হয়ে গেছে লাইক্রা। ওকে, বাংলাদেশের স্পিনিং মিল বা মানে বাংলাদেশের যে যেখানে তৈরি হয় আর কি, বা এই ফাইবার গুলোকে যারা ইউজ করে তারা সবাই লাইক্রা নামে ডাকে। আচ্ছা, তো স্পান্ডেক্স নামটা, ইলাস্টেন নামটা তো আসছে ইলাস্টিক থেকে, লাইক্রা তো একটা কোম্পানির নাম, এটা বলে লাভ নেই। আর স্পান্ডেক্স নামটা আসলে আসছে এক্সপান্ড। এক্সপান্ড মানে বৃদ্ধি হওয়া, যেহেতু আমাদের এই ফাইবারটার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে বৃদ্ধি হওয়া, বাড়া, বেড়ে যায়। এইটার অ্যানাগ্রাম মানে এইটার ওয়ার্ড গুলাকে তুমি যদি উল্টাপাল্টা করে সাজাও দেখবা যে স্পান্ডেক্স চলে আসছে। ওকে, এক্সপান্ড থেকে স্পান্ডেক্স। আচ্ছা, তার আগে আরেকটু বলে নেই, আমরা এখানে মূলত যে একটা পলিমার নিয়ে পড়বো, তাই তো? এতদিন আমরা পলিস্টারের জন্য এস্টার, তারপরে পলিঅ্যামাইডের জন্য অ্যামাইড, তারপরে অ্যাক্রাইলোনাইট্রাইল, তারপরে ইথিন, ইথিলিন, প্রোপিলিন, এগুলো পড়ছি। এগুলো সবাই এক একটা পলিমার।
তো এইখানে আমরা যে পলিমারটা পড়বো সেটার নাম হচ্ছে পিইউ, অর্থাৎ পলিইউরেথান। নাম শুনছো হয়তোবা অনেকেই। তো পলিইউরেথান পলিমারটাকে বিভিন্ন রকম প্রসেস করে আমরা এই ফাইবারটাতে কনভার্ট করব বা এরকম ইলাস্টিক ক্যারেক্টারিস্টিক্স শো করব। তো এটা কিভাবে করব, পুরো চ্যাপ্টারটা আসলে এটার উপরেই ডিপেন্ড করে। তো আস্তে আস্তে আমরা আগাই। তো ফার্স্ট অফ অল ইলাস্টিক ক্যারেক্টারিস্টিক্স আসলে কাকে বলে? এতক্ষণ আমরা যা বলছি যে আমরা কয়েক গুণ এটাকে অরিজিনাল লেন্থের লম্বা করতে পারি এবং রিলিজ করলে অরিজিনাল লেন্থ অলমোস্ট রিকভার করে ফেলতে পারে, এরকম কোন ক্যারেক্টারিস্টিক্সকে আমরা ইলাস্টিক ক্যারেক্টারিস্টিক্স বলি। ন্যাচারাল রাবার ছিল প্রথম ন্যাচারাল কম্পোনেন্ট যেটা ইলাস্টিসিটি দেখাইছে, এবং 1920 বা এই সময়টাতে এই রাবারটাকে ইউজ করা হইতো, ডেভেলপ করা হয়েছিল এবং ইউজ করা হইতো। বাট অ্যাজ এ টেক্সটাইল ম্যাটেরিয়াল এটার কিছু শর্টকামিং, যেটা বললাম যে স্ট্রেংথ এবং হচ্ছে রিকভারি পাওয়ার কম থাকাতে রাবারটা আসলে ফিজিবল হচ্ছিল না ইউজ করা। সো সায়েন্টিস্টরা 1960-তে 1960 সালের দিকে প্রথম ইলাস্টোমারিক থ্রেড বেসড অন পলিইউরেথান এটা তৈরি করে বা আবিষ্কার করে। দেন তারপর থেকে হচ্ছে এটাকে স্পান্ডেক্স নামে পরিচিত হয় আর কি, তখন থেকেই আন্ডার এফটিসি নমেনক্লেচার। তারপরে হচ্ছে এটাকে যে ডুপন্টের যে লাইক্রা হচ্ছে কোম্পানির নাম, তারা হচ্ছে এটাকে মার্কেটে ইন্ট্রোডিউস করে 1958 এবং কমার্শিয়াল প্রোডাকশন শুরু হয় 1960-61 এর সময়। এটা মোটামুটি খুব শর্টে লাইক্রার হিস্ট্রি বা হচ্ছে পলিইউরেথান ইলাস্টিক ফাইবারের হিস্ট্রি। আচ্ছা, একটা জিনিস একটু খেয়াল করবা, আমরা যে এখানে শাল টাল দিচ্ছি এটা কিন্তু বেসড অন ফাইবার ডেভেলপমেন্ট, নট পলিইউরেথান ডেভেলপমেন্ট। পলিইউরেথান পলিমারটা কিন্তু আরো অনেক আগে ডেভেলপ হয়েছে, বাট এটা দিয়ে যে ফাইবার করা যাবে এইটা আবিষ্কার হয়েছে হচ্ছে 1960 বা এই সময়। ওকে, আচ্ছা যদি সংজ্ঞা দিতে বলি তাহলে বলবো কি অ্যাটলিস্ট 85% পলিইউরেথান আছে এরকম কোন ফাইবার বা সাবস্টেন্সকে, লং চেইন পলিমারকে আমরা ইলাস্টিক ফাইবার বা স্পান্ডেক্স ফাইবার বলতে পারবো। এখন পলিইউরেথান একটা ম্যাটেরিয়াল, খুব ভালো কথা। আমরা এখানে একটা ওয়ার্ড অ্যাড করছি, সেটা হচ্ছে সেগমেন্টেড পলিইউরেথান। আমরা কিন্তু বলি নাই যে এটা পিওর পলিইউরেথান, এটাকে বলছি হচ্ছে সেগমেন্টেড পলিইউরেথান। এখন এখানে একটু পার্থক্য আছে। পলিইউরেথান কি কেউ দেখছো মনে হয় বলে? স্যার প্যান্টটাও যে স্যার যে মানে কোমরের কাছে যে অংশটা ওটা ওখানে থাকে কি স্যার? আচ্ছা, প্যান্টের, হ্যাঁ ঠিক বলছো, প্যান্টের পেছনের যে বেল্ট লুপটা আছে একটু চামড়ার মতো দেখতে, হ্যাঁ স্যার। এইটা কিন্তু পলিইউরেথান বা পিও, যদি মানে লেদার না হয়, পিওর লেদার না হয়, পিওর লেদার দেয়ও না, পিওর লেদারের দাম অনেক বেশি। তো ওইটা হচ্ছে ফেক লেদার বলে এটাকে। সো ওইটা বানানো হয় পলিইউরেথান দিয়ে। ওকে, ওইটা পলিইউরেথানের একটা পার্ট। পলিইউরেথানের অনেক ইউজ আছে, পলিইউরেথানকে তুমি বিভিন্ন ভাবে মডিফাই করে বিভিন্ন রকম জিনিস বানাইতে পারবা। তো ওইটা হচ্ছে ওয়ান অফ দা মানে পলিইউরেথান। তো সেরকম ভাবে, বাট ওইটাতে কিন্তু আমরা ওই রকম ইলাস্টিক প্রপার্টি দেখতে পাই না, তাই না? ওইখানে ওইটা তুমি হাজার টানলেও খুব বেশি বড় হয় না, বা ওইটার কোনো রিকভারি পাওয়ার এগুলোও দেখতে পাই না। তাইলে ব্যাপারটা হচ্ছে এখন আমরা এখানেই হচ্ছে আমাদের কথাটা, যে সেগমেন্টেড পলিইউরেথান আমরা কেন ইউজ করি। সেগমেন্টেড পলিইউরেথানটা ইউজ করার হচ্ছে মানে গুরুত্বটা হচ্ছে আমরা এখানে ইলাস্টিক নেচারটাকে নিয়ে আসবো, ইন্ট্রোডিউস করব। তো সেগমেন্ট বলতে আমরা কি বুঝি? সেগমেন্ট মানে হচ্ছে ভাগ, তাই না, বিভাগ। যেমন একটা বক্স যদি আমরা নিয়ে দুই ভাগে ভাগ করি, এটাকে বলবো যে এটা একটা সেগমেন্টেড বক্স, দুই পাশে দুইটা সেগমেন্ট আছে, দুইটা শাখা আছে, দুইটা ভাগ আছে। তো এইখানে আমরা পলিইউরেথান বানানোর সময় এই সেগমেন্টের প্রিন্সিপালটাকে আমরা নিয়ে আসব। কিভাবে নিয়ে আসব এটা একটু আমরা আলোচনা করি। নরমাল পিওর পলিইউরেথান বলতে গেলে তো এরকম এই ইউরেথান গ্রুপটাও আমাদের বানায় নিতে হবে, এটা ডিরেক্টলি আমরা পাবো না কোথাও। তো এটা বানানোর জন্য আমাদের কি কি ম্যাটেরিয়াল লাগবে? একটা লাগবে হচ্ছে ডাইঅল, অর্থাৎ মাঝখানে XYZ যাই থাক, দুই পাশে দুইটা হাইড্রোক্সিল গ্রুপ, এরকম একটা ম্যাটেরিয়াল লাগবে।
আরেকটা ম্যাটেরিয়াল লাগবে হচ্ছে ডাই আইসোসায়ানাইড, অর্থাৎ এই মাঝখানে XYZ যাই থাক দুই পাশে হচ্ছে দুইটা CNO। CNO মানে হচ্ছে আইসোসায়ানাইড, আর দুই পাশে থাকলে সেটাকে আমরা বলবো হচ্ছে ডাই আইসোসায়ানাইড। এইরকম দুইটা যৌগ আমরা এই সেগমেন্টেড পলিইউরেথান তৈরি করার জন্য একত্রিত করব বা যুক্ত করব। যুক্ত করলে কি হবে দেখো, এইটার যে OH আর এই পাশে যে CNO, এই দুইটা একত্রিত হয়ে একটা নাইট্রোজেন, একটা হাইড্রোজেন, একটা কার্বন, দুইটা অক্সিজেন। দেখো এখানে যুক্ত করলে এগুলা সবই আছে। সো আমাদের এই পলিইউরেথান যে বন্ডিংটা বা যে গ্রুপটা সেটা হচ্ছে ক্রিয়েট হয়ে যায় বিকজ অফ দুইটা অ্যালকোহল, একটা ডাই অ্যালকোহল আর একটা ডাই আইসোসায়ানাইডের রিঅ্যাকশনের ফলে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে হোয়াই আর উই কলিং ইট এ সেগমেন্টেড পলিইউরেথান? কেন আমরা ভাগ বলতেছি, বিভাগ বলতেছি? নরমালি একটা ঝুড়িতে যদি তোমার আম থাকে, ধরো অনেকগুলা পাকা আম আছে, 100টা পাকা আম আছে একটা ঝুড়িতে, এটাকে কিন্তু আমি বলবো না যে এটা সেগমেন্টেড, কারণ এটাতে একই ধরনের ম্যাটেরিয়াল আছে সবগুলা, তাই না? বাট এখানে যদি তোমার 50টা পাকা আম এবং 50টা কাঁচা আম দুইটা ভাগ করা থাকে, তাহলে কিন্তু আমি আবার এটাকে বলবো যে হ্যাঁ এটা সেগমেন্টেড। এখানে দুইটা সেগমেন্ট আছে আমের, একটা হচ্ছে কাঁচা, একটা হচ্ছে পাকা, তাই না? এইভাবে বলতে পারি। তো এইখানে যে ঘটনাটা ঘটছে, এখানেও ঠিক সিমিলার ঘটনাটাই ঘটছে। এক মিনিট, আমরা যে দুইটা জিনিসকে যুক্ত করতেছি তারা হচ্ছে কমপ্লিটলি অপোজিট, তারা হচ্ছে টোটালি অপোজিট। এই পার্টটা বা ডাই ডাই অলের যে পার্টটা, এইটা হচ্ছে ফ্লেক্সিবল পার্ট, অর্থাৎ এইটা হচ্ছে অ্যামরফাস একটা পার্ট, এটা খুবই মানে নট ভেরি মাচ ক্রিস্টালাইন, এবং সে হচ্ছে ফ্লেক্সিবিলিটি নেচার শো করে, তার ফ্লেক্সিবিলিটি খুব ভালো, বাট স্ট্রেংথ তার কম। অন্যদিকে যে আইসোসায়ানাইড পার্টটা নিছি, এটা হচ্ছে উল্টা, এটা হচ্ছে রিজিড বা হার্ড পার্ট, অর্থাৎ তার ফ্লেক্সিবিলিটি নাই কোনো, ক্রিস্টালাইনিটি অনেক বেশি, তাকে তুমি মানে খুব সহজে ডিফর্ম করতে পারবে না, সে হচ্ছে জাস্ট স্ট্রেংথ অ্যাপ্লাই করার জন্য ওখানে আছে, বা মানে পুরো জিনিসটাকে ধরে রাখার জন্য আছে। তো এই যে দুই রকমের পার্ট দিয়ে আমি একটা ম্যাটেরিয়াল বানাইছি, যার এইখানে হচ্ছে আমার পলিইউরেথান বন্ড, এই পাশটা হচ্ছে কি, এটা কি সফট হবে না হার্ড হবে, কেউ বলতে পারবা? স্যার সফট। এটা হচ্ছে সফট পার্ট আর এইটুক হচ্ছে হার্ড পার্ট। আবার এইটার এই সাইড থেকে এইটুক হচ্ছে সফট পার্ট, আবার অল্টারনেটলি এটা এখানে এসে লাগবে, সো এটা হবে হার্ড পার্ট। তো এইরকম ভাবে যখন আমরা একটা ইউরেথান বানাচ্ছি, এইটাকে আমরা বলতেছি সেগমেন্টেড পলিইউরেথান, কারণ এখানে দুইটা সেগমেন্ট আছে, একটা হচ্ছে সফট সেগমেন্ট, একটা হচ্ছে হার্ড সেগমেন্ট। তো সফট সেগমেন্টার দরকার কি জন্য? সফট সেগমেন্টটাই হচ্ছে আমাদের স্ট্রেচ ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ এই যে টান দিলে লম্বা হচ্ছে আবার ছেড়ে দিলে ব্যাক করতেছে, এইটা আমাদের এই সফট পোর্শনটা দায়ী এই কাজটার জন্য। আর এইটার যে তুমি টান দিচ্ছ, এটা ছিঁড়ে যাচ্ছে না, এটা নির্দিষ্ট একটা স্ট্রেন দিচ্ছে, নির্দিষ্ট একটা রেজিস্ট্যান্স দিচ্ছে, তার জন্য দায়ী হচ্ছে আমাদের এই হার্ড পার্টটা, অর্থাৎ রিজিড পার্টটা, ক্রিস্টালাইন পার্টটা। ওকে স্যার হ্যাঁ ম্যাক্রোগ্লাইকোলটা স্যার কি একটু বুঝাই দিলে ভালো হতো স্যার। হ্যাঁ হ্যাঁ বলবো ম্যাক্রোগ্লাইকোলটা বলবো। আচ্ছা, তো এখন আমার আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমরা কি প্রপোর্শনে এই দুইটা ম্যাটেরিয়ালকে ইউজ করব? মানে এইটা কি 50-50 করব, মানে এটা 50% দিচ্ছি, এটা 50% দিচ্ছি, নাকি এটা 90-10 করব, নাকি 100 বা 0 করব? 0 রাখার তো কোনো প্রশ্নই আসে না, সো 0 তো হবেই না। তো প্রপোর্শনটা আসলে কি হবে? প্রপোর্শনটা ডিপেন্ড করে আসলে আমরা কতটুকু চাই, মানে ইলাস্টিসিটি কেমন চাই তার উপরে। নরমালি আমাদের এই সফট পোর্শনটার প্রপোর্শন এইটার তুলনায় মাচ গ্রেটার, অনেক বেশি হয়। তো অনেক বেশি হওয়ার কারণ হচ্ছে, তুমি যদি হার্ড পার্ট বেশি দিয়ে দাও তাহলে কিন্তু এটা ক্রিস্টালাইন, এটাকে কিন্তু টেনে আর বেশি লম্বা করতে পারবে না। ওকে, যেমন অ্যাক্রাইলোনাইট্রাইলের ক্ষেত্রে একটু রিক্যাপ করার চেষ্টা করি, ওইখানে কি ছিল, 85% ছিল পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল গ্রুপ, আর 15% ছিল একটা কোপলিমার, মনে আছে কি তোমাদের? জি স্যার। ওখানে কিন্তু আমাদের হার্ড পার্টটা বেশি ছিল রেদার দেন এই সফট পার্ট। তো ওইটা
অনেক স্ট্রেংথ শো করছিল, বাট তেমন কোনো ইলাস্টিক নেচার দেখাইতে পারেনি। এইখানে জাস্ট উল্টাটা, এখানে আমরা এই পার্টটাকে অনেক বেশি বাড়ায় দিব। বাড়ায় দিলে সেটার ফ্লেক্সিবিলিটিও অনেক বেটার হবে কম্পেয়ারিং টু আদার ট্রেডিশনাল ফাইবার গুলোর তুলনায়। আর এই পার্টটা জাস্ট আমরা রাখছি আমাদের দরকারের কারণে, এটা না থাকলে আমাদের কোনো স্ট্রেন থাকে না, টান দিলে ওই যে রাবারের মতো ছিঁড়ে যাবে। সো দ্যাটস ওয়াই আমরা এই পার্টটাকে এখানে রাখছি। তো ম্যাক্রোগ্লাইকল আমরা কেন বলতেছি, কোশ্চেন হচ্ছে এটা। ম্যাক্রো মানে কি, ছোট না বড়? ম্যাক্রো আর মাইক্রোর মধ্যে পার্থক্য কি? ম্যাক্রো বড়। ম্যাক্রোটা হচ্ছে বড় কিছু বুঝাইতে আমরা ম্যাক্রো শব্দটা ইউজ করি। তো যেহেতু আমরা এই পোর্শনটা অনেক বড় নিচ্ছি কম্পেয়ারিং টু দিস, আর এইটা হচ্ছে একটা গ্লাইকল, কারণ দেখো দুই পাশে দুইটা হাইড্রোক্সিল আছে। তো ডাইঅল যেগুলো, এগুলোকে আমরা গ্লাইকলও বলতে পারি, যেমন ইথিলিন গ্লাইকল নিয়ে কাজ করছি আমরা সেরকম। তো এইটা গ্লাইকল হওয়ার কারণে এই জিনিসটাকে আমরা আরেকটা নামে রাখতে পারি, যেটা হচ্ছে ম্যাক্রোগ্লাইকল। এখন কি ক্লিয়ার হয়েছে যে বুঝছিল না? হ্যাঁ স্যার। আচ্ছা, মানে স্যার বিউটেন ডাইঅলটাকে আমরা স্যার ম্যাক্রোগ্লাইকল বলতেছি, যেহেতু স্যার আমরা পরিমাণটা অনেক বেশি। হ্যাঁ, এটা বড়, মলিকুলার ওয়েট অনেক বেশি হবে এখানে। আচ্ছা, তো তাইলে গেল হচ্ছে আমরা কেন এটাকে সেগমেন্টেড পিউ বলতেছি, এটা বুঝলাম, কি কি পার্ট থাকে এটাও বুঝলাম। তো এবং এই পার্ট দুইটার কাজ কি এটা বুঝলাম। সফট সেগমেন্টের কাজ হচ্ছে যে সফট সেগমেন্ট অফ কনসিডারেবল সাইজ ওভারকাম দ্য ল্যাক অফ ফ্লেক্সিবিলিটি, মানে এতই বড় তুমি সাইজ দিবা যেটা ফ্লেক্সিবিলিটির ল্যাকিংনেসকে কি ওভারকাম করে ফেলবে। এবং হার্ড সেগমেন্টটা অ্যাসিওর করে কি ইন্টারচেইনের বন্ডিং যেন থাকে এবং সেই পরিমাণ স্ট্রেংথ যেন থাকে। ওকে, সো এই দুইটা পার্টের কাজ হচ্ছে এই দুইটা। স্যার সেগমেন্টেড পলিইউরেথন যেটা বলছে, মানে পলিইউরেথনটাকে সেগমেন্টেড পলিইউরেথন বলতেছে, কারণটা তো বুঝলাম স্যার, কিন্তু এটাকে হ্যাঁ। স্যার সেগমেন্টেড করতে কি স্যার আলাদা কোনো স্যার প্রসেস আছে, নাকি অটোমেটিক্যালি জাস্ট দুইটার মধ্যে বিক্রিয়া ঘটাইলেই স্যার অটোমেটিক্যালি সেগমেন্টেড হয়ে যায় স্যার? মানে এই জিনিসটা একটু বললে না, ভালো হতো। সেগমেন্টেশনটা তোমার ডিপেন্ড করবে তুমি এখানে কি দিচ্ছ আর এখানে কি দিচ্ছ। সাপোজ আমি এখানে বিউটেন ডাইঅল আনছি, খুব ভালো কথা। এইখানে আমি বিউটেন ডাই আইসোসায়ানাইট আনলাম, আনতে তো পারি তাই না, আমার তো কোনো এরকম বাধা ধরা নিয়ম নেই। ওসিএন, এইটা দিয়েও কিন্তু তোমার পলিমার তৈরি হবে, হবে না? হ্যাঁ স্যার। এটা দিয়েও পলিমার তৈরি হবে, কারণ ওসিএন আছে, ওএইচ আছে। বাট এইখানেও তোমার বিউটেন আছে, এটার মাঝখানেও তোমার বিউটেন পড়ে যাবে, তাহলে কি এখানে তোমার কোনো সেগমেন্ট তৈরি হবে? হবে না, কারণ দুইটা ম্যাটেরিয়ালের প্রপার্টি সেম হয়ে যাবে। তো এইখানে যেহেতু আমরা ডিফারেন্ট ম্যাটেরিয়াল দিচ্ছি, দ্যাটস ওয়াই আমরা সেগমেন্ট বলতেছি। ওকে, বিপরীত ক্যারেক্টারিস্টিক্স এর ম্যাটেরিয়াল দিচ্ছি, এই কারণে সেগমেন্ট বলতেছি। বুঝতে পারছি। আচ্ছা, খুব ভালো কথা। ওকে, তো স্পান্ডেক্স হচ্ছে স্ট্রঙ্গার দেন ন্যাচারাল রাবার এন্ড গেটস রিকভারি পাওয়ার ফ্রম ইট, মানে ন্যাচারাল রাবারের থেকে রিকভারি পাওয়ারও ভালো, এটা বলা হয়েছে। তো এখন আমরা দুই ধরনের পলিইউরেথন তৈরি করতে পারি, দুই ধরনের না, অ্যাকচুয়ালি অনেক ধরনের পলিইউরেথনই তৈরি করতে পারি। বাট এরকম ইলাস্টিক ক্যারেক্টারিস্টিক শো করবে বা টেক্সটাইলে ইউজ হবে এরকম দুই ধরনের পলিইউরেথন খুব বেশি ইউজ হয়। একটা হচ্ছে পলিইথার টাইপ, একটা হচ্ছে পলিএস্টার টাইপ। তো এইখানে আমি যে এই যে বিউটেন ডাইঅলটাকে আনছি, এইটা জাস্ট একটা উদাহরণ হিসেবে আনছি। আমাদের আসল যে পলিইউরেথনটা তৈরি করব সেখানে আমরা বিউটেন নিব না, সেখানে আমরা নিব হচ্ছে যে আইদার পলিইথার অথবা পলিএস্টার, এই দুইটা। কারণ হচ্ছে কি বিউটেনটা খুব ছোট, মানে এটা জাস্ট এতটুকু, এবং এইটা দিলে আসলে অত ভালো আমার এই স্ট্রেচ ক্যারেক্টারিস্টিক্স অত ভালো শো করে না যতটা ভালো শো করে পলিএস্টার দিলে। কারণ পলিএস্টার নিজেই একটা বড় মানে পলিমার, নিজেই একটা ফাইবার, আমরা সবাই জানি পলিএস্টারের ইটি দেখছি আমরা, পলিইথার যদিও দেখা হয় নাই। তো পলিএস্টার দিয়ে আমরা আলোচনা করি যেহেতু এটা পরিচিত। তো পলিএস্টারটা আমরা দেখছি যে এটা মোটামুটি বড় একটা পলিমার, এবং এটাকে আমি যত বেশি মানে যত চাই রিপিট করতে পারি, এটাকে বানায় নিতে পারি এক্সট্রা নিজের ইয়েতে। তো পলিএস্টারটা এখানে আমরা মানে নর্মাল আমাদের যে পলিইউরেথান সেখানে পলিএস্টার অথবা পলিইথার এই দুইটাই ইউজ হয় আর কি এই বিউটেনের বদলে। তো
পলিইস্টার আমরা বা পলিইথার কিভাবে ইউজ করব? এটা হইতে হইলে তো একটা ডাইঅল হইতে হবে, তাই না? দুই পাশে দুইটা হাইড্রোক্সিল থাকতে হবে। এখন তোমরা আমাকে বলো দেখি কতটুকু মনে আছে। পলিএস্টার পড়ার সময় তো দেখছি অবশ্যই কেমিক্যাল ফর্মুলা, তো ওইটা কি একটা ডাইঅল কি না পলিএস্টার? আচ্ছা, পলিএস্টারের ফর্মুলাটা মনে আছে কারো? ডেক্রন টেরিলিন পড়ছিলাম, মনে আছে? পলিএস্টারের ইয়া কি, মানে যে কেমিক্যাল, মানে পলিএস্টারের ফর্মুলাটা কি এটা বলো যাও। কার্বক্সিলিক আর অ্যালকোহল। কার্বক্সিলিক আর অ্যালকোহল মিলে এস্টার বন্ড গঠিত হয়, রাইট। আচ্ছা, তো একটু জাস্ট মনে করাইয়া দেই, আমাদের পলিএস্টারটা ছিল কি পলিইথিলিন টেরেপথ্যালেট, তাই না? তো টেরেপথ্যালিক অ্যাসিড ছিল, ইথিলিন গ্লাইকল ছিল। তো টেরেপথ্যালিক অ্যাসিডটা হচ্ছে ডাইকার্বক্সিলিক অ্যাসিড আর গ্লাইকলটা হচ্ছে তোমার ডাই অ্যালকোহল। তো ওইটা যদি আমি একটু লিখি, COOH, মাঝখানে একটা বেনজিন ছিল টেরেপথ্যালিক অ্যাসিডের, এই পাশে আবার COOH ছিল, এটা ছিল আমাদের টেরেপথ্যালিক অ্যাসিড, প্লাস হয়েছিল কার সাথে? ইথিলিন গ্লাইকল, অর্থাৎ OH, একটা মাঝখানে ইথিলিন CH2, এটা দুইটা, আর আরেকটা OH। এই দুইটাকে আমরা বিক্রিয়া করাইছিলাম, বিক্রিয়া করে কি হয়েছিল? আচ্ছা, এটাকে একটু আমি ঘুরে লিখি, COOH টাকে, এটাও COOH, মাঝখানে বেনজিন, এখানে COO, এটাই ছিল আমাদের এস্টার, এরপরে CH2OH, এটা লাস্টে আবার একটা OH। দিস ইজ ডেক্রন। আচ্ছা, তো এইখানে আমরা এটাই তো পলিএস্টার, তাই না? এটাই বারবার রিপিট হয়ে পলিএস্টার তৈরি করবে। এখন আমরা একটু দেখি এটা আসলে ডাইঅল কিনা। এটার এই পাশে OH আছে, খুব ভালো কথা। এটার COOH আছে, যেটাকে ভাঙলে আমি OH পাইতে পারি টার্মিনাল গ্রুপে, তাই না? সো এটাও একটা আমরা ডাইঅল বলতে পারি। এবং এইটাতে আমরা এন এর মান যত বেশি নিব, 10,000, 20,000, যা দরকার 1,000, 2,000, সেই অনুযায়ী আমাদের পলিমারটাও বড় হবে, তাই তো? তো এই কারণে এটাকে ম্যাক্রোগ্লাইকল বলা যায়। ওকে, তো বিষয়টা মোটামুটি বুঝছো নাকি? জি স্যার, বোঝা গেছে। ওকে, তো ইথারেও ঠিক সেম জিনিসটা দেখানো যায়, এটা আমি আর দেখাইলাম না, এটা পরবর্তী স্লাইডে দেওয়া আছে, সো তখন আমরা দেখবো, সমস্যা নেই। তাইলে আমরা এখানে কি ইউজ করতেছি? একটা বড় অ্যালকোহল ইউজ করতেছি, ডাইঅল ইউজ করতেছি ইন দা ফর্ম অফ পলিএস্টার অথবা পলিইথার। আচ্ছা, তো এরপরের একটা চিত্র আমরা একটু বোঝার চেষ্টা করি, যে সফট সেগমেন্ট এবং হার্ড সেগমেন্ট নিয়ে গঠিত একটা চিত্র, যেটা আমাদের ফ্লেক্সিবল ক্যারেক্টারিস্টিক্স এবং রিজিড ক্যারেক্টারিস্টিক্স কে ডিফাইন করবে। জিনিসটা অনেকটা তোমার, আমি খুব সহজে আগে একটু একটা আইডিয়া মাথায় দিয়ে দেই। তোমরা সবাই স্প্রিং দেখছো, তাই না? স্প্রিং, জি। তো সাপোজ আমার কাছে একটা স্প্রিং আছে, স্প্রিং এর এক পাশে একটা হুক লাগানো, যেটা ধরে তুমি টানতে পারো, মাঝখানে হচ্ছে এরকম স্প্রিং স্পাইরাল শেপের, এই পাশে আরেকটা হুক লাগানো। তো তুমি যখন দুই দিক থেকে টান দিবা, তোমার স্প্রিংটা লম্বা হবে বা বাড়বে, এক্সপান্ড করবে, তাই না? তো তখন আসলে যে ঘটনাটা ঘটবে, এই যে মাঝখানের স্পাইরাল অংশটা, এই অংশটাই কিন্তু একবার তোমার এরকম লম্বা হবে বা সোজা হবে, আবার যখন এটাকে ছেড়ে দিবা, তখন কিন্তু আমাদের যে আমরা স্প্রিং এর মতো অনেকটা, যে একবার স্প্রিংকে যখন আমি টান দিব, স্প্রিং যেরকম লম্বা হয়, আমাদের ফাইবারটাও ঠিক সেরকম আচরণ করবে, বা এইটার আদলেই ফাইবারটা তৈরি। ওকে,
তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের সফট সেগমেন্ট, কারণ এটা হচ্ছে যে অ্যালকোহলিক পার্ট। এখান থেকে যদিও হাইড্রোজেন চলে গেছে, তুমি তাও বুঝতে পারতেছো যে দুই পাশে দুইটা OH ছিল। এটা হচ্ছে ফ্লেক্সিবল পার্ট, আর এই পুরাটা হচ্ছে আমাদের কি রিজিড পার্ট বা নন ফ্লেক্সিবল পার্ট যেটা। তো একটু আগে আমরা কিন্তু বলছি যে ফ্লেক্সিবল পার্টটা অনেক বেশি পরিমাণে থাকে আর এইটা অনেক কম পরিমাণে থাকে। তো চিত্র দেখে কি মনে হচ্ছে কথার সাথে কাজে মিল আছে? এখানে দেখে কি মনে হচ্ছে যে এই পার্টটা বড় নাকি এই পার্টটা বড়? স্যার ডান পাশে পার্টটা বড় মনে হইতেছে স্যার। ডান পাশের পার্টটা বড়, তাই না? তাহলে তো কথা উল্টা হয়ে গেল না? আমরা বললাম যে এইটা বেশি হইতে হবে, স্প্রিং এ যেরকম এই পার্টটা বেশি থাকে, ফ্লেক্সিবল পার্টটা বেশি থাকে। তো এটাতে এক্স আর এন এর উপর ডিপেন্ড করবে না আমার যদি এক্সট্রা বেশি হয়? এক্স আর এন এর উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, ভেরি গুড, রাইট। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই পার্টটা কিন্তু একটা পলিমার। এখানে এক্স একটা ইয়া দেওয়া আছে, এক্স এর পরিমাণ আমাদের যত বেশি হবে এই রিপিটেশনটা কিন্তু তত বাড়ি হবে, ডিগ্রি অফ পলিমারাইজেশন তত বাড়বে। ধরো 5000 10,000 দিলাম, বাট এই পার্টটাতে দেখো দেয়ার ইজ নো এন অর এক্স, মানে এই পার্টটা একবারই তৈরি হয়েছে। এটা জাস্ট একটা জোড়া লাগানোর জন্য পার্ট আর কি, মানে একবারই তৈরি হয়েছে। আর এই পুরা এন, এই এনটা কিন্তু পুরাটার উপরে, এটা নট অনলি সফট সেগমেন্ট, নট অনলি হার্ড সেগমেন্ট। আমরা যে এই একটা ইউনিট বানাইছি উইথ সফট এন্ড হার্ড, এই পুরাটা আসলে কয়বার রিপিট হচ্ছে সেটা হচ্ছে এই এন এর মান। ওকে, তো তাইলে কি হার্ড পার্ট বেশি না সফট পার্ট বেশি এখানে? সফট পার্ট বেশি হবে। সফট পার্ট বেশি হবে, কারণ কি আমাদের এটা বৃদ্ধি হওয়ার জন্য, ফ্লেক্সিবল হওয়ার জন্য সফট পার্টটা বেশি দরকার আসলে, এই কারণে। তো এখানে এই কথাগুলাই লেখা আছে যে কোনটার কাজ কি, কে কোনটা কি করে। আর বাড়ার সময় কমার সময় এটা তো বললামই যে আমাদের শুধুমাত্র সফট পার্টটাই বারবার এই যে ডিফর্ম হবে, আনফোল্ড হবে, ফোল্ড হবে, এরকম। ওকে, তো এইটা আমরা বুঝলাম, ভালো কথা। তো এরপরের যে ধাপটা বা এরপরের যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ফাইবারটাকে কিভাবে বানাবো আমরা। তার আগে ফাইবারটা একটু দেখে নাও, এখানে রিয়াল ফাইবারের ছবি দেওয়া আছে। ফিজিক্যাল ক্লাস হইলে ফাইবারটা সরাসরি দেখাইতে পারতাম, তোমরা হাতে নিয়ে টেনে টেনে দেখতে পারতো যে কেমন ইলাস্টিক, বাট দেখানো সম্ভব হচ্ছে না। ওকে, তো এখন ঘটনা হচ্ছে এই ফাইবারটা আমরা কিভাবে বানাবো বা এই ফিলামেন্ট আমরা কিভাবে বানাবো। আমরা জানলাম কি কি আমাদের র ম্যাটেরিয়াল লাগবে, একটা ডাইঅল লাগবে, একটা আইসোসায়ানাইড লাগবে। আমরা জানলাম কিভাবে আসলে পার্ট গুলো জোড়া লাগবে, অর্থাৎ একটা সফট পার্ট একটা হার্ড পার্ট এইভাবে জোড়া লাগবে, এবং সফট পার্টের পরিমাণটা বেশি হবে, এটাও বুঝলাম। এখন হচ্ছে এটার প্রিন্সিপালটা আসলে কি, ফাইবার শেপে যে আমি নিয়ে যাব এই পলিমার থেকে বা এই র ম্যাটেরিয়াল গুলো থেকে, এই প্রিন্সিপালটা আসলে কি। তো কাজটা হয় মূলত তিনটা ধাপে, তিনটা ধাপে আমাদের টোটাল কাজটা সম্পন্ন হয়। তো 1 নাম্বার ধাপ, 2 নাম্বার ধাপ, 3 নাম্বার ধাপ, এই তিনটা ধাপ বুঝলেই আমরা পুরো প্রিন্সিপালটা বুঝে যাব। প্রিন্সিপালটা বুঝলে ফিজিক্যালি কিভাবে তৈরি করা হয় সেটাও আমরা বুঝতে পারবো। তো ধাপগুলো আমরা একটু দেখাই, তার আগে একটা মিনিট, হ্যাঁ আমি একটু হোয়াইট বোর্ডে যাই। তো আমরা বলছি কি তিনটা আমাদের স্টেপ। তো প্রথম স্টেপ হচ্ছে আমাদের প্রি পলিমার বানানো। হোয়াট ইজ প্রি পলিমার? আমরা যে ম্যাক্রোগ্লাইকলটা নিচ্ছি এটাই তো তোমার ম্যাক্সিমাম পার্ট আমাদের ফাইবারের, তাই না? যেহেতু এটার পরিমাণটা বেশি, প্রপোর্শনটা বেশি, তো এই পার্টটাকে আমরা বলতেছি প্রি পলিমার, এটার আরেকটা নাম। এই যে আমরা পলিয়েস্টার বা পলিইথার যেটা নিয়ে কাজ করব সেটার নাম আমরা দিছি প্রি পলিমার। তো আমাদের প্রথম ধাপটা হবে এই পলিয়েস্টার অথবা পলিইথার যেটাই বানাই না কেন এটা তৈরি করে নেওয়া, অর্থাৎ প্রি পলিমারটা তৈরি করে নেওয়া। তো এইটা তৈরির প্রক্রিয়া আমরা অলরেডি জানি, আমরা 3rd চ্যাপ্টারে বা পলিয়েস্টার চ্যাপ্টারে পড়ছি যে হাউ উই ক্যান মেক পলিয়েস্টার। আর আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, ওইখানে কিন্তু আমরা মেল্ট স্পিনিং দিয়ে ফাইবার বানাইছিলাম পলিয়েস্টারের, তাই না? এইখানে আমরা অত দূর যাব না, এইখানে আমাদের জাস্ট পলিমারটাকে দরকার, আমরা আগেই ফাইবারের শেপে যাব না।
সো আমরা মেল্ট স্পিনিং এর আগ পর্যন্ত যে কাজগুলো করছিলাম, অর্থাৎ টেরেপথ্যালিক অ্যাসিড আর ইয়াকে যুক্ত করছিলাম ইথিলিন গ্লাইকল, পলিএস্টারের একটা ইউনিট পাওয়া গেছে, এরপর একে পলি এডিশন করছি, এডিশন করে আমাদের পলিএস্টারের পিইএস বা পিইটি পলিএস্টারের পলিমারটাকে বানাইছিলাম। সো ওই পর্যন্ত আমরা ফার্স্ট স্টেপে কাজটা করব। সেকেন্ড স্টেপের যে কাজটা হবে, সেকেন্ড স্টেপের কাজটা হবে আমাদের এইটার সাথে একটা ডাই আইসোসায়ানাইড গ্রুপের বিক্রিয়া করানো। OCN, ভেতরে XYZ নাই, অনেক কিছুই থাকতে পারে, আমরা জাস্ট এটা বোঝানোর জন্য বলতেছি OCN। তো এই পলিস্টার এবং এইটার বিক্রিয়া করাবো। তার আগে আমরা যেহেতু এটাকে স্প্রিং এর সাথে তুলনা করছি, সেহেতু আমরা একটু একটা স্প্রিং এর ছবি আঁকি, তাই না? স্প্রিংটা হচ্ছে একটা হুক, এরকম স্প্রিং, মাঝখানে এই সাইডে আরেকটা হুক। সাপোজ দিস ইজ আওয়ার মনোমার, এটা হচ্ছে আমাদের মনোমার। এইরকম 100টা ইউনিট যদি আমার হাতে থাকে, তাহলে কি একটা আরেকটার সাথে আমি জোড়া লাগাবো এই হুকে হুকে, তাই না? তাহলে আমি একটা আকার একটু চেষ্টা করি, এদিকে একটা স্প্রিং আছে, এখানে একটা হুক, এই হুকের সাথে আমি পরেরটার মাথা লাগাইলাম, এখান থেকে আবার আরেকটা মনোমার স্টার্ট হইলো, এইখানে আরেকটা হুক, এবং এই হুকের সাথে পরবর্তীটার লাগলো। আমাদের বেসিক্যালি ফাইবারটাও এইভাবেই তৈরি হবে। এটা মেটাফরিক্যাল একটা দিলাম যাতে বুঝতে সহজ হয়। তো প্রথমে আমি যে পার্টটা তৈরি করছি অর্থাৎ প্রিপলিমার, সেই পার্টটা কোনটুক? সেই পার্টটা হচ্ছে আমাদের এই অংশটুক, জাস্ট এই অংশটুক, অর্থাৎ যেটা ফ্লেক্সিবল অংশ, যেটা হচ্ছে বাড়বে, এইটা আমি প্রিপলিমার হিসেবে তৈরি করছি। সেকেন্ড স্টেপটা কি বলছি? এইটার সাথে আমি একটা ডাইআইসোসায়ানাইড বিক্রিয়া করাবো। বিক্রিয়া করাইলে কি হবে? এই যে আমাদের হুকের অংশটা, এই অংশটা গঠিত হবে, অর্থাৎ এই অংশটা তো আমাদের কোনো ফ্লেক্সিবিলিটি নাই, তাই না? এই অংশটা হচ্ছে রিজিড, এটা হচ্ছে স্ট্রেংথ দেওয়ার জন্য। এই যে দুইটা যে তুমি জোড়া লাগাইছো, এই জোড়া লাগানোটা যাতে একটা স্ট্রেংথ থাকে, সেইটাই এনশিওর করতেছে এই হুক পার্টটা, অর্থাৎ এই ওসিএন পার্টটা। তাইলে এখানে আমি যদি সংক্ষেপে পলিএস্টারটাকে এইভাবে লিখি, পি, এই পাশে একটা ওএইচ আছে, এই পাশে একটা ওএইচ আছে, জাস্ট সংক্ষেপে লিখলাম। পির ভেতরে অনেক কিছুই আছে, পলিস্টারের বাকি অংশটুকু। তো এইটার সাথে যখন আমি একটা ডাই আইসোসায়ানাইটের বিক্রিয়া করাবো, সাপোজ এখানে আমি মাঝখানে এক্স ধরে নিলাম, একটা ওসিএন আছে, এই পাশে আরেকটা ওসিএন আছে, এটা আমি 2 মৌল নিলাম। তাহলে ঘটনা কি হবে? রেজাল্টটা কি হবে? মাঝখানে আমাদের পি আছে থাকবে, এই পাশে যে OH আর CN, এই দুইটা মিলে আমাদের কি হবে? NH3 অর্থাৎ ইউরেথান বন্ড। আর এই পাশে এটার এক পাশে এক্স ছিল এবং OCN ছিল, এটা যা আছে তাই থাকবে। সিমিলারলি এই সাইডেও সেম ঘটনা ঘটবে, NH3 এবং এই পাশে এক্স ছিল এবং OCN ছিল, যা ছিল তাই থাকবে। তাইলে এই জিনিসটাকে আমি এই পুরা মানে এই পুরা মনোমারটার সাথে কম্পেয়ার করে দেখি, জিনিসটা কি মিলছে? বোঝা গেছে জিনিসটা? মাঝখানের এই টোটাল পার্টটা হচ্ছে আমাদের, সরি পর্যন্ত, এটা হচ্ছে আমাদের এই সফট সেগমেন্ট, এই যে পলিস্টার সহ। আর দুই পাশে যে পার্টটা থাকতেছে, এইটা হচ্ছে আমাদের হুকের পার্টটা, অর্থাৎ যেটা আমাদের রিজিড অংশ দিবে, যেটা মানে ফ্লেক্সিবল না। এইটুকু কি বোঝা গেছে কিনা? জি স্যার, বুঝে গেছে। আচ্ছা, এটা একটু জটিল অন্যান্য ফাইবারগুলোর তুলনায় বিক্রিয়াগুলো, তো একটু আমাকে বলবা কাইন্ডলি যদি না বুঝো। আচ্ছা, তাইলে আমরা এখন যেটা করলাম সেটা হচ্ছে কি, আমি পুরাটাকে পিইউ লিখি, এক পাশে থাকতেছে OCN, এই পাশেও থাকতেছে OCN, ঠিক কি না বলো? এই পুরাটাকে আমি পিইউ বলছি,
এই পাশে একটা হার্ট সেগমেন্ট, এই পাশে একটা হার্ট সেগমেন্ট, বিকজ অফ আমি এই বিক্রিয়াটা করানোর কারণে, সেকেন্ড স্টেপের কারণে আমাদের ফাইনালি এই জিনিসটা তৈরি হয়েছে। এই সম্পর্কে সবাই একমত তো, তাই না? নাকি কোনো সন্দেহ আছে? স্যার একটু জটিল লাগতেছে স্যার আর কি এই হ্যাঁ, একটু সমস্যা। চিন্তার বিষয় আছে। এজন্যই আমি এই যে স্প্রিং এর ছবিটা নিয়ে আসছি, জাস্ট এত জটিল ভাবে চিন্তা না করে জাস্ট এইটা চিন্তা করো যে ফার্স্ট স্টেপে আমরা কি ফ্লেক্সিবল পার্ট অর্থাৎ পলিয়েস্টারটাকে তৈরি করছি, যেটা তোমার লম্বা হবে, ছোট হবে। সেকেন্ড স্টেপে এই স্প্রিং এর সাথে দুই মাথায় দুইটা হুক লাগাইছি। হুকটা কিভাবে আমি লাগাবো? এই হুকটা হচ্ছে সলিড পার্ট, হুকটা লাগাবো হচ্ছে এইভাবে। অর্থাৎ এটা তো আমাদের পলিয়েস্টার, এটা তো বুঝতেছি তাই না, যে একটু আগে দেখলাম যে দুই পাশে দুইটা ওএইচ আছে। তো এইটার এই পার্টটা আর এই পুরাটা একটা বিক্রিয়া করলে কি হবে? এই OH আর OCN দুইটা বিক্রিয়া করে NH3 ডাবল গঠন করবে, তাই না? সি ডাবল গঠন করলো, ঠিক আছে। তো স্যার সেকেন্ড পার্টটা স্যার কি স্যার এটা বলেন, একটু বলে দেন স্যার একবার। হ্যাঁ, মানে বলতেছি। সেকেন্ড পার্টেরই স্যার, মানে সেকেন্ড মাঝের অংশটা স্যার এটা। আচ্ছা, দাঁড়াও একটা মিনিট। আচ্ছা, সেকেন্ড পার্ট। আচ্ছা, আমরা কি পলিস্টারটাকে এইভাবে লিখতে পারি? এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, তাই না? জি একটু আগে স্যার। যে দেখলাম লেখা যায়, ওকে। এইটার সাথে আমার রিজিড অংশটা আনতে হবে। এটা কিন্তু টোটাল আমার ফ্লেক্সিবল অংশ, তাই না? পুরো পলিস্টারটাই ফ্লেক্সিবল। তো এইটার সাথে যখন আমি একটা রিজিড অংশ আনবো, রিজিড অংশ মানে কি? এই যে স্প্রিং এর সাথে আমি একটা হুক নিয়ে আসবো। এই হুকটা হচ্ছে আমার কি, এই যে এই পার্টটা ওসিয়ান, অর্থাৎ ডাই আইসোসায়ানাইড যে পার্টটা আমরা দেখছি। সাপোজ আমি মাঝখানে একটা বেনজিন দিলাম, দুই পাশে দুইটা ওসিয়ান লাগাইলাম, এইটা হচ্ছে আমাদের রিজিড পার্টটা। তাহলে এইটাকে আমি যদি এখানে নিয়ে যাই, এটা হচ্ছে আমাদের হুকের পার্টটা। এইটাকে যদি আমি এখানে নিয়ে যাই, তাহলে আসলে ঘটনা কি ঘটবে? OCN, এখানে মাঝখানে ধরো বেনজিন একটা নিয়ে দিলাম, এই পাশে আবার OCN। এইটার রেজাল্ট আসলে কি হবে? এই পাশে OH আছে, এই পাশে P আছে, এই পাশে OH, এই যে OH-টা আর এইটার বাম সাইডের যে OCN-টা, এই দুইটা বিক্রিয়া করবে, তাই না? এটা হচ্ছে আমাদের ইউরেথান। জি স্যার, মানে আমরা সেকেন্ড স্টেপে স্যার আর কি মানে রিজিড পার্টটা অ্যাড করে দিলাম। রিজিড পার্টটা দুই সাইডে অ্যাড করে দিলাম, হ্যাঁ। এই যে এই পাশে যে OCN-টা থেকে গেল তোমার, এইটা তো এইটার তো একটা লেজ টাইনা নিয়ে আসছে, তাই না? এটা যদি হেড হয়, এটা যদি টেইল হয়, এইটা যখন তুমি এটার সাথে জোড়া লাগাবা, তখন এই মাথার সাথে তো এই লেজ, এই অংশটুকু চলে আসবে, তাই না? আবার উল্টা ভাবে সিমিলারলি এই পাশেও কিন্তু সেম কাজটা হবে। এই পাশেও তোমার এই যে NH3 ডাবল গঠিত হবে, আর এইটার যে টেইলটা ছিল, লেজ অংশটুকু ছিল OCN, এটা সহ কিন্তু এখানে চলে আসবে। তাহলে আমাদের আলটিমেটলি কি হইলো? আমার স্প্রিং এর এই পাশে একটা হুক লাগলো, এই পাশে একটা হুক লাগলো, ওকে। তো এইটাকে আমরা বলতেছি হচ্ছে আইসোসায়ানাইড টার্মিনেটেড প্রিপলিমার, অর্থাৎ দুই পাশে দেখো আইসোসায়ানাইড চলে আসছে এখন, অর্থাৎ টার্মিনালে আইসোসায়ানাইড আছে, এই কারণে কি আমরা বলতেছি আইসোসায়ানাইড টার্মিনেটেড প্রিপলিমার, ওকে। তাইলে মেটা যে একটা মনোমার গঠন এন্ড ফ্লেক্সিবল পার্ট, এই একটা পার্ট আমরা পাইছি। এখন এইরকম অসংখ্য পার্ট, ধরো 100টা সৃষ্টি হইলো, এরকম জোড়া না লাগবে, জোড়া না লেগে চেইন না তৈরি করবে, সেই পর্যন্ত কিন্তু আমরা ফাইবার বানাইতে পারবো না। সো ফাইবার হওয়ার জন্য এই বড় বড় পলিমারিক চেইন গঠন করাটা দরকার। তাইলে এখন দুইটা হুক আমার কাছে আছে, মানে দুইটা মনোমার আমার কাছে আছে। এখন এই দুইটাকে আমাদের থার্ড পার্টে এসে জোড়া লাগাইতে হবে, এই দুইটাকে জোড়া লাগাইতে হবে। এটা হচ্ছে আমাদের থার্ড স্টেপ।
তো ফার্স্ট স্টেপে আমরা কি করলাম, এই লাল অংশটুকু তৈরি করছি। সেকেন্ড স্টেজে আমরা দুই পাশে দুইটা রিজিড পার্ট লাগাইছি বা অ্যাড করছি। থার্ড স্টেপে কি করব, প্রতিটা আলাদা আলাদা ইউনিট মনোমারকে আমরা একত্রিত করব। তো একত্রিত করার জন্য এখানে একটু অসুবিধা আছে। অসুবিধাটা কি, তোমার আমার হাতে সেকেন্ড স্টেপের পরে আমার হাতে যা আছে সবকিছুর শেষে কিন্তু এই যে ওসিএন পার্টটা আছে, তাই না? টার্মিনাল গ্রুপ হচ্ছে ওসিএন। অর্থাৎ এর সাথে বিক্রিয়া করতে গেলে আমার আরেকটা পার্টের ওসিএনও কিন্তু চলে আসবে, তাই না? এই ওসিএন মানে মাথায় মাথায় যুক্ত হবে, এই ওসিএনটা এইটার সাথে যুক্ত করতে হবে। এখন নরমাল টেম্পারেচার বা নরমাল কন্ডিশনে আমাদের এই ওসিএন এর সাথে খুব স্ট্রংলি কোন রকম বন্ড সৃষ্টি করতে পারবে না, কারণ কার্বনের হাত বাঁধা বা হচ্ছে এইটা দুইটা সিমিলার ম্যাটেরিয়াল, তো এই দুইটা নরমালি বন্ডিং করতে পারবে না। তো তার জন্য মাঝখানে আমাদের আরেকটা জিনিস দিতে হবে। সাপোজ আমি দুইটা পার্ট একসাথে জোড়া লাগাবো, দুইটা সলিড পার্ট, মাঝখানে আমাদের যদি অ্যাডহেসিভ বা আঠা বা গ্লু না দিই, জিএলইউ গ্লু, আঠা যদি না দিই তাহলে কিন্তু দুইটা পার্ট খুব স্ট্রংলি লাগবে না। এখানেও চিন্তা করো ঠিক সিমিলার, এই যে একটা সিএনও আছে একটা সিএনও আছে, দুইটাই হার্ড, দুইটাই রিজিড পার্ট। এদের মধ্যে আমি যদি কিছু না দিই, কোনো কেমিক্যাল না ইউজ করি, তাহলে কিন্তু তারা খুব মানে ইফেক্টিভলি কোনো বন্ড গঠন করবে না। আর যদি বন্ড ইফেক্টিভলি গঠন না করে তাইলে কিন্তু এই যে মাঝখানে মাঝখানে যে বন্ডিং গুলা হয়েছে এগুলো হচ্ছে উইক হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। পরে যখন তুমি এটাকে টান দিবা দেখা যাবে যে এখানে ছিঁড়ে গেছে, রাবারের ক্ষেত্রে যেটা হয়। তাইলে আমরা এখানে কি করতে পারি, এই ওসিএন আর এই ওসিএন কে যুক্ত করার জন্য মাথায় কারো কোনো কিছু আইডিয়া আসে কি করা যায়? আচ্ছা, স্যার একটা আমার জিনিস মাথায় আসছে, হুকটাকে স্যার দুই পাশের হুকটাকে ব্রেক করে স্যার আবার নতুন করে রিফর্ম করতে হবে, তাছাড়া তো কোনো উপায় নাই দেখতেছি। হুকটাকে ব্রেক করে রিফর্ম করবা কিভাবে? না স্যার, দুইটাকে এক জায়গায় নিয়ে আসার পরে স্যার নতুন মানে মাঝখানে স্যার আর কি যদি কেমিক্যালি যদি চিন্তা করি স্যার নতুন কোন আচ্ছা রকম ইয়ে সৃষ্টি করতে আচ্ছা হবে আচ্ছা স্যার। স্যার আচ্ছা, কনডেনসেশন দিয়ে কি হবে? পলিকন্ডেনসেশন। জি পলিকন্ডেনসেশন, আচ্ছা আমি বলি। আমি হচ্ছে হুক দুইটাকে জোড়া লাগাবো, মানে স্বাভাবিকভাবে চিন্তা করো, এই হুক তো তুমি আর মানে দুইটাকে পাশাপাশি রাখলেই তো জোড়া লাগবে না, তাই না? এটাকে হয় তোমার বেঁধে দিতে হবে, অথবা হ্যাঁ ধরো তোমার এটাকে আমি বাঁধবো দড়ি দিয়ে বা সুতা দিয়ে বাইধে দিব, তাইলে তো হইলো, তাই না? তো এইরকম একটা এজেন্ট আমার নিয়ে আসতে হবে, যে দড়িটা যেমন নতুন একটা জিনিস আমি নিয়ে আসছি, দড়ি অথবা কোনো একটা আঠা, কোনো অ্যাডহেসিভ, একটা নতুন জিনিস নিয়ে আসছি না? So, এখানেও আমাদের নতুন একটা কিছু আনতে হবে। সেই নতুন জিনিসটা কি? আমরা একটু আগে দেখছি যে একটা হাইড্রক্সিল আর একটা ওসিএন যদি পাশাপাশি থাকে তাইলে কিন্তু তারা এই ইউরেথান বন্ডটা ফর্ম করে, হুইচ ইজ ভেরি স্টেবল, কোনো সমস্যা নেই। তাইলে এই দুইটার মাঝে বা ধরো এখানে একটা ওসিএন আছে, মানে এটা হচ্ছে আমাদের প্রথম পলিমারের ওসিএন আর এইটা হচ্ছে আমাদের সেকেন্ড পলিমারের ওসিএন। এই দুইটা ওসিএন কে আমরা যুক্ত করব। তো মাঝখানে যদি আমি ছোট্ট একটা গ্লাইকল এনে দেই, লাইক ইথিলিন গ্লাইকল, যার গ্লাইকলের তো এই পাশে একটা ওইচ আছে এই পাশে একটা ওইচ আছে, তাই না? এই ছোট্ট একটা গ্লাইকল যদি আমি মাঝখানে ঢুকাইয়া দিই তাহলে কি হবে, এই দুইটা মিলে আবার একটা পলিইউরেথান গঠন করবে, এই দুইটা মিলে আবার একটা ইউরেথান গঠন করবে, তাই না? আর এইটা থাকার কারণে এটা একটা লিঙ্কিং এজেন্ট অথবা কাপলিং এজেন্ট হিসেবে কাজ করবে, যারা হচ্ছে এই পাশাপাশি দুইটা জিনিসকে একত্রে যুক্ত করে দিবে, মানে দড়ির মতো কাজ করবে। এটা করা পসিবল নাকি? জি স্যার, পসিবল। এবং এতে করে যেটা হইলো আমাদের ইউরেথান যে গ্রুপটা এটার পরিমাণও কিন্তু বাড়লো, তাই না? সো এটা আমাদের যত বেশি থাকে তত আমাদের ইউরেথান মানে পিওর ইউরেথান ক্যারেক্টারিস্টিক্স আমরা পেতে পারি। তো এইটা একটা আইডিয়া। তো থার্ড স্টেপ যেটা, সেটাকে বলি আমরা কাপলিং স্টেজ, অর্থাৎ এই যে এক একটা মনোমার এগুলাকে আমরা জোড়া লাগাবো, এই যে এরকম এক একটা পার্ট পাশাপাশি জোড়া লাগাবো।
এই স্টেজটার নাম হচ্ছে এই কারণে কাপলিং স্টেজ। আর আমি যে ম্যাটেরিয়ালটাকে এখানে ইউজ করলাম, এখন বলতে পারো যে আমাদের তো এখানে শুধুমাত্র দরকার হচ্ছে পলিস্টার আর হচ্ছে তোমার এই যে ওসিএন যুক্ত যে যৌগটা আছে, তো এইটা আমি বাড়তি একটা জিনিস আনলাম, তাহলে এইটা কি কোনো প্রপার্টিতে হ্যাম্পার করবে কিনা ফাইবারের প্রপার্টিকে? এটা একটা মানে কনসার্ন থাকতে পারে না যে আমি তো বাইরের একটা জিনিস নিয়ে আসছি টোটালি। স্যার এটাও তো গ্লাইকল, মানে স্যার আমার হ্যাঁ। তো হচ্ছে যে মানে গ্লাইকলই ইউজ করা হচ্ছে, আমি পলিস্টার বা পলিইথারটা হচ্ছে গ্লাইকল হিসেবেই ইউজ করছি, তাহলে তো স্যার ওরকম একটা এফেক্ট আসার কথা না। রাইট, ইফেক্ট স্যার কিছুটা আসবে। হ্যাঁ বলো। গ্লাইকল মানে স্যার ইলাস্টিক প্রপার্টি থাকবে না স্যার, তাহলে তো স্যার বরঞ্চ স্যার উল্টার ইলাস্টিক প্রপার্টি স্যার মানে বেশি হবে স্যার, তাহলে তো স্যার মানে আসার কথা না। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, বাট পুরাটাতে আমাদের পলিস্টার আছে, বাট এইখানে আমি নিচ্ছি শুধু ইথিলিন, তাহলে এইটার জন্য একটা মানে প্রপার্টির কিছুটা মানে পলিয়েস্টার আর ইথিলিনের প্রপার্টি তো সেম না, তাই না? একটু পার্থক্য আছে। তো এইটার কারণে কিছুটা মানে একটু ডিগ্রেডেশন বা ডিগ্রেডেড প্রপার্টি আসছে, বাট দ্যাট ইজ ইগনোরেবল, মানে খুবই অল্প। কারণ কি, আমরা যে ম্যাক্রোগ্লাইকলটা নিছি এটা তো বিশাল বড়, তাই না? ভিতরে পলিস্টার ধরো 1000 বার রিপিট হয়েছে, এইখানে একটা ওসিএন আছে, আর এটার সাথে আমি একটা হার্ড পার্ট জোড়া লাগাইছি। তো এই পোর্শনটা কিন্তু খুবই অল্প তোমার এই পুরা ম্যাক্রোগ্লাইকলটার তুলনায়, যেটুকুতে আমরা জোড়াটা লাগাইছি সেটা কিন্তু খুবই অল্প। আবার জোড়া লাগানোর পরে কিন্তু আবার এই বড় ম্যাক্রোগ্লাইকলটা আসবে, তাই না? তো এই অল্প যে জিনিসটা, এটা আসলে এতটা ইম্প্যাক্ট করতে পারে না আমাদের পুরা ফাইবারের প্রপার্টিটাকে। তো সেজন্য এখানে তুমি ইথিলিন বা মিথ মানে ইয়াও ইউজ করা যায়, তোমার অ্যামিনও ইউজ করা যায়, NH2 দিয়েও করা যায় জিনিসটা, গ্লাইকল না করে। সো এইটা তুমি দিতে পারো, এটা মানে খুব বেশি যে ফাইবারের প্রপার্টিকে এফেক্ট করবে তা না। ওকে, সো এইটা মানে ইউজ করা পসিবল। আচ্ছা, তো এখন আমরা এখানে একটু দেখি এতক্ষণ যা যা বললাম সবকিছুর সাথে মিল আছে কিনা। প্রথমে হচ্ছে প্রোডাকশন অফ যে লো মলিকুলার ওয়েট পলিমার, যেটাকে আমরা বলছি প্রি পলিমার, মানে ওই যে পলিস্টার বা পলিইথার যেটাই হোক, এইটাকে প্রথম আমাদের বানিয়ে নিতে হয়, অর্থাৎ স্প্রিং এর যে ফ্লেক্সিবল পার্টটা। এরপর রিঅ্যাকশন অফ প্রি পলিমার উইথ ডাইআইসোসায়ানাইড, অর্থাৎ ওই যে দুই পাশে যে হুক লাগাইলাম এই রিঅ্যাকশনটা করানো। আর থার্ড স্টেপটা হচ্ছে কি কাপলিং অফ আইসোসায়ানাইড টার্মিনেটেড প্রি পলিমার টু ফর্ম সেগমেন্টেড পিইউ, অর্থাৎ ওই কাপলিং করলাম, ওই অর্থাৎ হচ্ছে একটা কোন একটা এজেন্ট দিয়ে। ও আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, যে এজেন্টটা আমরা ইউজ করতেছি অর্থাৎ ওই যে গ্লাইকল ইউজ করলাম, যে ছোট একটা গ্লাইকল, এইটার নাম আরেকটা নাম আছে যেটাকে বলা হয় চেইন এক্সটেন্ডার। চেইন এক্সটেন্ডার অর্থাৎ আমরা এটা দিয়ে কি পলিমার চেইনটাকে লম্বা বানাচ্ছি, তাই না, বড় করতেছি। সো এইটার আরেকটা নাম হচ্ছে চেইন এক্সটেন্ডার। ওকে, তো এটা একটু মনে রাখবো, সামনে এসে আমাদের লাগবে আর কি। তো প্রথমে সফট পলিমারটা আমরা তৈরি করি, এটা তো নরমালি আমরা যেভাবে তৈরি করে থাকি সেভাবেই করি, পলিএস্টার অথবা পলিইথার দিয়ে তৈরি করতে পারি। আর এটা OH টার্মিনাল গ্রুপ থাকে জানি, এটাকে ম্যাক্রোগ্লাইকলও বলে এটাও জানি। তো পলিএস্টারের নরমাল মানে রিঅ্যাকশন এখানে দেখানো হয়েছে, ওইখানে আমরা ডিরেক্ট পলিইথিলিন টেরাপথ্যালেট তৈরি করছিলাম, এখানে তারা হচ্ছে আর দিয়ে দেখাইছে, অর্থাৎ এখানে আমাদের টেরিপথ্যালিক অ্যাসিড ছিল অর্থাৎ বেনজিন ছিল, এখানে ছিল ইথিলিন গ্লাইকল ইথিলিন, এখানে আর 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 ড্যাশ দিয়ে প্রকাশ করছে, আর কিছুই না, নরমাল এটা বুঝতে পারবা। ইথারের ক্ষেত্রেও সেম, এখানে আমরা অনেক কিছুই দিতে পারি, বেনজিন দিতে পারি, অ্যারোমেটিক ইথার বা হচ্ছে তোমার বিউটেন ইথেন মিথেন সবই দিতে পারি। পানির সাথে বিক্রিয়া করে এখানে আসলে ওই যে ওইরকম একটা ডাইঅল বা ম্যাক্রোগ্লাইকল তৈরি করে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপটাতে কি বলছিলাম যে আইসোসায়ানাইডের সাথে বিক্রিয়া করাবো। তাহলে সেকেন্ড স্টেপটা দেখো, যে এই যে পুরাটাকে ওই যে ওইভাবে প্রকাশ করছে, মাঝখানে পুরা পলিমারটাকে দিয়ে দুই পাশে দুইটা OH রাখছে এবং এটাকে যে 2 মোল আইসোসায়ানাইডের সাথে বিক্রিয়া করাইছে, যার ফলে আমাদের এই যে আইসোসায়ানাইড টার্মিনেটেড একটা মনোমারিক ইউনিট তৈরি হয়েছে, দুই পাশেই OCN বা CNO এটা আছে। তো এটাকে বলে আইসোসায়ানাইড টার্মিনেটেড প্রিপলিমার। থার্ড স্টেপে কি করছি, এই এক একটাকে নিয়ে তোমার গ্লাইকল হোক বা ডাইএমিন হোক এগুলা দিয়ে বিক্রিয়া করাইছে। তো
তো যেমন এইটা হচ্ছে কি OCN, তাই না? এরকম ধরো 100টা আছে। আর এইটা হচ্ছে একটা ছোট্ট গ্লাইকল। এইটাকে যখন আমি মাঝখানে নিয়ে আসছি, এই যে CNO বা NHC ডাবল তৈরি হয়েছে, মাঝখানে পলিমার আছে। আবার এই পাশে হচ্ছে NHC ডাবল তৈরি হয়েছে, মাঝখানে 8টা আছে। আবার এই পাশে NHC ডাবল তৈরি হয়েছে, অর্থাৎ এইখানটাতে আমার মেইন কাজটা হয়েছে, কাপলিং হয়েছে বা দুইটা পলিমার একত্রিত হয়েছে। সিমিলার কাজটা আমরা দিয়েও করতে পারি, NH2 দিয়েও করতে পারি, অর্থাৎ ডাইঅ্যামিন দিয়েও করতে পারি। কোন একটা এরকম যৌগ নিলে আমাদের এই ক্ষেত্রে তৈরি হয়েছিল হচ্ছে NHC ডাবল, অর্থাৎ ইউরেথান গ্রুপ। আর এই ক্ষেত্রে তৈরি হবে কি NHCONH, এই গ্রুপটা। বাট এটা খুবই অল্প পরিমাণে থাকে, সো এইটা মানে ডমিনেট করতে পারে না ফাইবারের টোটাল ক্যারেক্টারিস্টিক্সকে। ওকে, আইডিয়াটা মোটামুটি ক্লিয়ার হয়েছে যে কিভাবে আসলে হয় কাজগুলা, প্রিন্সিপালটা? জি জি স্যার। স্যার। আচ্ছা, এটা আগেই বলছি একটু জটিল অন্যান্য ইয়ের তুলনায়, তো এটা একটু মানে নিজেরা একটু দেখো, নাইলে নেক্সট ক্লাসে আবার আলোচনা করব যদি না বোঝা যায়। বাট যেটা বললাম ওই যে মেটাফরিক্যালি স্প্রিং দিয়ে চিন্তা করবা, স্প্রিং দিয়ে চিন্তা করলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো এরপরের স্টেজে আমরা দেখব যে এখানে দুই ধরনের আমাদের যে দুইটা পার্ট, সেগমেন্টের যে দুইটা পার্ট, একটা ম্যাক্রোগ্লাইকল আর একটা হচ্ছে কি ডাইএসোসায়ানাইড। এই দুইটা আসলে কি, তো অলরেডি বলে ফেলছি অলরেডি। ম্যাক্রোগ্লাইকল কি, পলিএস্টার হইতে পারে, পলিইথার, পলিকার্বনেট, পলিক্যাপ্রোল্যাক্টোন, এগুলো হইতেই পারে। আর এদের মেইন ক্যারেক্টারিস্টিক্স কি, দুই পাশে দুইটা হাইড্রোক্সিল গ্রুপ থাকবে। এটা থাকলে আমরা তাকে বলতে পারবো এটা একটা ম্যাক্রোগ্লাইকল। ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে তারা লং হবে এবং ফ্লেক্সিবল হবে। আচ্ছা, তো এই পার্টটা রেসপন্সিবল ফর স্ট্রেচ ক্যারেক্টারিস্টিক্স। এটাও আমি অলরেডি বলছি যে আমাদের ম্যাক্রোগ্লাইকলের যে পার্টটা, এটাই হচ্ছে স্ট্রেচ বা ইলাস্টিসিটি দেওয়ার জন্য সে হচ্ছে রেসপন্সিবল। আর আইসোসায়ানাইড যে পার্টটা, তারা হচ্ছে আর ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে তাদের রিজিডিটি এবং প্রোভাইড স্ট্রেংথ, অর্থাৎ তারা রিজিড এবং তারা হচ্ছে স্ট্রেংথ প্রোভাইড করে। এটাও আমরা যে স্প্রিং এর সাথে যদি তুলনা করি, এটাও খুব সহজে বুঝতে পারবো। এই যে দুইটা হুক, এই দুইটা হুকের মধ্যে যে বন্ডিং, এটার উপরেই কিন্তু পুরা চেইনটার তোমার ডিপেন্ড করে, স্ট্রেন ডিপেন্ড করে, তাই না? পরেই মোটামুটি শেষ করে দিব, কারণ এই চ্যাপ্টারটা একটু ক্রিটিক্যাল, সো একটু আস্তে আস্তে যাওয়াই ভালো। আচ্ছা, তো এইখানে আমরা বলছি যে দুই ধরনের পলিমার আমরা বানাইতে পারি। আসলে আমাদের পলিমারাইজেশনটা কেমন হবে, বা ওই যে থার্ড স্টেপে যে তোমার মনো গুলো একটা আরেকটার সাথে জোড়া লাগতেছে, এই তোমার এইখানে জোড়া লাগানোর সময় সাপোজ এটা আমাদের একটা মনোমার, এটার সাথে আরেকটা মনোমার জোড়া লাগলো, এটার সাথে আরেকটা মনোমার জোড়া লাগলো, এই যে পলিমারাইজেশনটা ঘটবে, অর্থাৎ থার্ড স্টেপে যে আমাদের লম্বা লম্বা চেইন তৈরি হবে, এই সময়ে চেইনটা কি আমাদের এরকম লিনিয়ার হবে, মানে একটা লাইনে তৈরি হবে, নাকি কোনো ব্রাঞ্চিং আসতে পারে? কারণ ভেতরে অনেক ধরনের ম্যাটেরিয়াল থাকবে, অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, হাইড্রোজেন, নাইট্রোজেন, এগুলা থাকবে। সো খুব সহজেই কিন্তু আসলে একটা ব্রাঞ্চিং তৈরি হয়ে যেতে পারে, তাই না? কন্ডিশনের উপরে ডিপেন্ড করে, অ্যাটমসফিয়ারের উপরে ডিপেন্ড করে। তো এই ব্রাঞ্চিং থাকলে আবার একটা অসুবিধা আছে, অর্থাৎ যদি আমাদের এরকম লিনিয়ার পলিমার তৈরি হয় বা পলিইউরেথান তৈরি হয়, তাহলে কোনো সমস্যা নেই। ও আচ্ছা, তার আগে বলে রাখি, আমরা আসলে এইটার স্পিনিংটা করি হচ্ছে ওয়েট অথবা ড্রাই স্পিনিং এর মাধ্যমে, নট মেল্ট স্পিনিং। মেল্ট স্পিনিং করলে আমাদের ইয়াগুলো নষ্ট হয়ে যায়, প্রপার্টি একটু নষ্ট হয়ে যায়। সো এইটা আমরা ডাইমিথাইল ফর্মেমাইডে সলুবল বা সলিউশন বানাই, তারপর ওয়েট অথবা ড্রাই স্পিনিং এর মাধ্যমে আমরা স্পিনিংটা করে থাকি, অর্থাৎ ফাইবারের শেপে নেই।
তাইলে সলিউশন স্পিনিং এর ক্ষেত্রে আমাদের মাস্ট যেটা দরকার একটা সলিউশন তৈরি করা, অর্থাৎ আমাদের যে পলিমারটা বানাইছি সেটা সলিউবল হইতে হবে এই ডাইমিথাইল ফর্মামাইডে বা অন্য কোনো তোমার সলভেন্টে। এখন ইন কেস অফ লিনিয়ার পলিমারের ক্ষেত্রে সলিউশন খুব সুন্দরভাবে সলিউবল হয় বা ডিজলভ হয়ে যায়, খুব সুন্দর সলিউশন তৈরি হয় যা দিয়ে আমরা ফাইবার বানাইতে পারি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট যদি বাই চান্স আমাদের ব্রাঞ্চিং ক্রিয়েট হয় বা ক্রস লিঙ্কড কোনো পলিউরেথান তৈরি হয়, এইটা ইনসলিউবল হয়ে যায়, অর্থাৎ ডাইমিথাইল ফর্মামাইডে তুমি এটাকে ডিজলভ করতে পারবে না। সো হোয়াট টু ডু ইন দ্যাট কেস, আমি কি করতে পারি? যেটা এটা যদি সলিউবল না হয় তাহলে তো আমি আর ফাইবার বানাইতে পারতেছি না, তাই না? তো আমরা কি করব? এইটাকে একটা কাজ করতে পারি। নরমালি কি হয় যে আমরা পলিমার বানাইছি যখন, তখনও কিন্তু আমরা জানি না যে এটা কি আসলে সলিউবল হবে কি হবে না। বাট পলিমারটাকে যখন আমি এই সলভেন্টে দিয়ে যখনই এটাকে ডিজলভ করার চেষ্টা করব, তখন আসলে বুঝতে পারবো যে কোনটা আসলে লিনিয়ার আর কোনটা ব্রাঞ্চড। কারণ দেখা যাবে যে 90% পলিমার ডিজলভ হয়ে গেছে, 10% রয়ে গেছে। তার মানে আমরা বলতে পারি কি 90%টা লিনিয়ার ছিল আর এই 10% যেটা এটা হচ্ছে ব্রাঞ্চড ছিল, এই কারণে সে সলিউবল বা মানে তাকে গলাইতে পারি নাই, সে ডিজলভ হয় নাই। সো হোয়াট টু ডু ইন দ্যাট কেস? তো সলিউশনটা তৈরি করার পর যে পরিমাণ আমাদের ডিজলভ হয়েছে সেটা তো আমাদের ওয়ার্কেবল, ওকে। সো এইটাকে আমি ফিল্টার করে আলাদা করে নিতে পারি, কারণ যেটা সলিউবল হয় নাই সেটা তো আমি দেখতেই পাবো, তাই না? সেটা সলিড আকারে থেকে যাবে, নিচে জমা হয়ে থাকবে অথবা উপরে ভাসতে থাকবে, যেটাই হোক সেটা সলিড আকারে থেকে যাবে। তো যে পার্টটা সলিউবল হয়ে গেছে এইটাকে আমরা ফিল্টার করে নিয়ে আমাদের ফাইবারের কাজে লাগাইতে পারি, ওকে, সমস্যা নেই। তো বাকি 10% এটা আমি কি করব আসলে? আলাদা করার পর এটাকে ফেলে দিব নাকি আবার রিওয়ার্ক করব এটার উপরে, এটারে আবার সলিড বানিয়ে আবার চেষ্টা করব ই করার, মানে সলিউশন বা ই করার? কি করা যায় বলো? আচ্ছা, এটা ফেলে দিলে তো তোমার ম্যাটেরিয়াল ওয়েস্ট, মানে তোমার কস্ট বেড়ে গেল, তাই না? অথবা এইটাকে তুমি যদি আবার বিশ্লেষণ করতে চাও, মানে আবার যদি তুমি বিউটেন আর ইয়েতে কনভার্ট করতে চাও, ওই ডাইআইসোসায়ানাইটে পলিস্টার বা ডাইঅল ডাইআইসোসায়ানাইটে কনভার্ট করতে চাও, এটাও কিন্তু একটা কস্টলি প্রসেস। তুমি যে একটা জিনিস বানাইছো সেটাকে আবার তুমি ভাঙতেছো, এটা একটা কস্টলি প্রসেস। সো এগুলা না করে সায়েন্টিস্টরা আরেকটা পদ্ধতি সৃষ্টি করছে, আরেকটা স্পেশাল সিস্টেম ক্রিয়েট করছে যেগুলা শুধুমাত্র এই ব্রাঞ্চড বা যেগুলা হচ্ছে তোমার ইনসলিউবল পলিমার সেইটার ক্ষেত্রে প্রযোজ্য। তো এইটা আমরা এখানে হালকা পাতলা বর্ণনা করছি। তো এইখানে তারা যেটা করছে, তারা কিছুই করে নাই, জাস্ট থার্ড স্টেপ যেটা ছিল, অর্থাৎ কাপলিং যে রিয়াকশন গুলো আমরা করছিলাম, যে মনোমার একটা আরেকটার সাথে যুক্ত হয়ে হয়ে যে চেইন তৈরি করতেছিল, এই স্টেপটা তারা স্কিপ করে গেছে। অর্থাৎ সেকেন্ড স্টেজে যে আমাদের এক একটা মনোমার তৈরি হয়েছে সেপারেট, তারা এখনো মানে চেইন তৈরি করে নাই। এরকম অবস্থায় এইটাকে নিয়ে একটা ডোপ বা একটা ভিসকাস সলিউশন তৈরি করা হয়েছে, কারণ তখন তো এরা সেপারেট আছে, সো তারা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হইতেই পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো এইটা তৈরি করার পর তারা কোন রকম এরকম মানে যে চেইন এক্সটেন্ডার ইউজ করে নাই। চেইন এক্সটেন্ডার না দিলে তো আর আমাদের এরকম জোড়া লাগবে না, তাই না? মানে মাঝে মাঝে চেইন তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং ক্রস লিঙ্কিং হওয়ারও কোনো সম্ভাবনা নেই। তো চেইন এক্সটেন্ডারটা দেয় নাই, না দিয়ে কি করছে তারা স্পিনারেটের হোল দিয়ে ওই মানে সেকেন্ড স্টেজে যে সেপারেটলি মনোমার গুলো ছিল এই অবস্থাতেই তারা স্পিনারেটের হোল দিয়ে এটাকে বের করে নিয়ে আসছে, এবং স্পিনারেটের হোল দিয়ে বের হওয়া মানেই তো সে ফাইবারের শেপে চলে গেছে অলরেডি, এবং বের হওয়ার পরে এই পজিশনে এসে সে চেইন এক্সটেন্ডার গুলাকে অ্যাপ্লাই করছে। অর্থাৎ লিনিয়ার গুলোর ক্ষেত্রে আমরা কি করি, আগেই চেইন এক্সটেন্ডার অ্যাপ্লাই করে এটাকে ফিক্স করে দেই, আর ব্রাঞ্চিং এর ক্ষেত্রে আমরা কি করি, এটা স্পিনারেট দিয়ে বের হয়ে আসার পরে আমরা চেইন এক্সটেন্ডারটা অ্যাপ্লাই করব, যাতে করে মনোমার গুলো একে অন্যের সাথে জোড়া লেগে লেগে ফাইবারটা স্টেবল হয়ে যেতে পারে। এখানে যদি আমি চেইন এক্সটেন্ডার না দেই তাহলে কিন্তু মনোমার গুলো সেপারেট থাকবে এবং এটার স্ট্রেংথ ভালো হবে না, ওই যে হুক গুলা একটা আরেকটার সাথে জোড়া লাগবে না আর কি।
তো এই কারণে চেইন এক্সটেন্ডার গুলা এই পজিশনে অ্যাপ্লাই করা হয় এবং এইভাবে আমরা ফাইবারটাকে মানে 3D বা ক্রস লিঙ্কড ব্রাঞ্চিং যুক্ত যেসব পলিমার আছে সেটাকেও ফাইবারে কনভার্ট করতে পারি। জিনিসটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো এইটা একটু জটিল, এটা নিজেরা একটু দেখবা। তো আজকে আমরা এই পর্যন্তই শেষ করব, টাইম যেহেতু শেষ হয়ে গেছে। এর পরের ক্লাসগুলোতে আমরা ফিজিক্যালি কিভাবে স্যার। করা হয় জিনিসটা, হ্যাঁ বলো। স্যার ক্লাস মানে এগুলো লেকচারগুলো কি স্যার মানে প্রোভাইড করা হয় নাই স্যার ক্লাসরুমে, যদি করে দিতেন তাহলে স্যার বাসায় পড়তে সুবিধা হতো। আচ্ছা, এইটা এখনো দেই নাই, এই মানে ইলাস্টোমারটা দেই নাই, এর আগ পর্যন্ত আচ্ছা। দেওয়া হয়েছে আর কি। এটাতে হ্যাঁ, আমি কিছু কাজ করব, তো কাজ করে অ্যাড করে একসাথে দিয়ে দিব আচ্ছা স্যার এই ঠিক আছে। সপ্তাহে বা ইয়েতে। তো এইটা একটু নিজেরা দেখবা, দেখে নেক্সট ক্লাসে আমরা আবার আলোচনা করব। মানে কোনো প্রবলেম থাকতেই পারে, এটা একটু বোঝার ব্যাপার আছে এখানে, বেশ মানে জটিল টাইপেরই। সো এই আর কি। আর নেক্সট ক্লাসে আমরা ট্রাই করব একটা পেপার তোমাদের দিয়ে দেওয়ার। আমরা এতদিন যে ফাইবার গুলো পড়ছি বা মাইক্রোফাইবার এই টাইপের একটা পেপার মানে দিয়ে দিব, ওইটা একটু তোমরা নিজেরা পড়ে কতটুকু বুঝতে পারো এটা একটু দেখা দরকার। মানে পেপারের এইম কি, অর্থাৎ অবজেক্টিভ কি, আউটকাম কি, এই জিনিসগুলো তোমরা ধরতে পারো কিনা, কি কি ম্যাটেরিয়াল ইউজ হয়েছে, কি মেথড ইউজ হয়েছে, এগুলো যদি ধরতে পারো তাহলে তোমার মানে ইয়াটা ইজি হয়ে যাবে অনেক। এর আগে যে বলছিলাম যে আমরা আচ্ছা, একজন কোশ্চেন করছে যে ইভালুয়েশন নিব কিনা। আচ্ছা, এটা নিয়ে এখনো কোনো ডিসিশন হয় নাই, তবে এটা নিয়ে কোনো জোর দেওয়া হচ্ছে না, কারণ এটা আমাদের স্যার, ভিসি স্যার মানে এটা নিয়ে এখনো আসলে ওইভাবে কাজ করতে না করে দিছেন। মানে অ্যাটলিস্ট নাম্বারিং করা যাবে না, এটা হচ্ছে ওনার ইয়া। কারণ মানে সবাই তো ধরো অনেকের ল্যাপটপ আছে, অনেকের মোবাইল দিয়ে দেখে, অনেকের ডাটা স্টেবল না, এরকম অনেক মানে বিভিন্ন রকমের প্রবলেম আছে আর কি। সো ইন দ্যাট কেস ইভালুয়েশন করতে গেলে আসলে মনে হয় না খুব একটা ফেয়ার হবে জিনিসটা। সো ফ্রম দ্যাট ওই পার্সপেক্টিভ থেকে আসলে এখনো ওইরকম ইভালুয়েশনের কোনোই নাই। এইটা আসলে পার্ট অফ দ্য ক্লাস, যেটা করাবো প্রেজেন্ট মানে পেপার পড়া বা প্রেজেন্টেশন, এগুলো হচ্ছে পার্ট অফ দ্য ক্লাস। মানে তোমাদের জাস্ট আইডিয়াটা ধরায় দেওয়া, যে আর বাকিটুকু তো নিজেদের উপরে। আর ফিজিক্যাল ক্লাস যখন থাকে তখন তো সামনে থাকো সবাই, মানে কাজগুলো সবার জন্য একই রকম থাকে, ওইটা হচ্ছে ফেয়ারলি করা যায়। বাট অনলাইনের ক্ষেত্রে কিন্তু নিজেদের মানে ধাক্কাই নিজেদের পড়তে হবে, এটা হলে আসলে, কারণ এক একজন এক এক জায়গায় আসো বা এক এক রকম এক এক সিস্টেমে জিনিসগুলাকে নিচ্ছ বা পড়তেছো। তো এইটা হচ্ছে পুরাটাই তোমাদের উপরে ডিপেন্ড করে যে তুমি কে কতটুকু অ্যাবজর্ব করতে পারতেছো, ঠিক আছে? তো এই ক্ষেত্রে একটু নিজেদের মানে সচেতন থাকতে হবে যে যতটা মানে ইফেক্টিভ করা যায় ক্লাসগুলোকে। কারণ আমিও কাউকে দেখতে পাচ্ছি না বা সবাইকে দেখা পসিবল না, সবাইকে যদি বলি ভিডিও অন করো তারপরেও পসিবল হবে না, কারণ তোমার 60-70 জন 80 জন স্টুডেন্ট কয়েকটা পেজে চলে যাবে, তো ওগুলা দেখতে গেলে আর ক্লাস করানো যাবে না। তো এইটা একটা আইডিয়া। তো পেপার নিয়ে যেটা বলতেছিলাম, জাস্ট কিছু না, আমরা হচ্ছে পেপারের আমি কয়েকটা পয়েন্ট বলে দিব যে পেপারের অবজেক্টিভ কি, তুমি পড়ে কি বুঝতেছো পেপারের, বা কি নিয়ে কাজ হচ্ছে এটা সম্পর্কে তোমার আইডিয়া হবে। তারপর কি কি ম্যাটেরিয়াল ইউজ করছে পেপারে, মানে সে যে একটা এক্সপেরিমেন্ট করছে একটা মানে সায়েন্টিস্ট, সে কি কি র ম্যাটেরিয়াল নিয়ে করছে, তারপরে কি মেথডে করছে, তারপর এই যে সে একটা নতুন জিনিস বানাবে সেটাকে টেস্ট করার জন্য সে কি কি করতেছে বা কি কি ধরনের টেস্ট করতেছে, টেস্টের রেজাল্টটা কি বা আউটকামটা কি, এই এই কয়েকটা জিনিস মোটামুটি বুঝতে পারলেই মানে পেপার পড়া সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। আর এইটা এজন্য করতেছি যে আমরা ইঞ্জিনিয়ারিং পড়তেছি, ইঞ্জিনিয়ারিং ভার্সিটির স্টুডেন্ট। সো আমাদের একটা মানে রেসপন্সিবিলিটি আছে নতুন একটা কিছু বানানোর। তোমরা পাবা, তোমরা যখন 4th ইয়ারে গিয়ে একটা প্রজেক্ট করবা, এটা সবারই আছে, মানে পার্ট অফ দ্য কোর্স প্রজেক্ট এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এগুলো আছে সবই। তো প্রজেক্ট করাটা মানেই হচ্ছে তোমার নতুন কিছু দেখানো,
মানে এক্সিস্টিং যা যা আছে সেটাকে ইউজ করে তুমি নতুন কিছু দেখাইতে পারতেছো কিনা, কোনো কিছু কম্পেয়ার করে দেখাইতে পারতেছো কিনা বা অ্যানালাইজ করতে পারতেছো কিনা। তো সেই ক্ষেত্রে আমাদের একটা প্রজেক্টের একটা পার্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি। মানে সাপোজ তুমি পলিস্টার নিয়ে একটা প্রজেক্ট করবা, যে পলিস্টার ফাইবারের হাইড্রোফিলিক নেচারটা কেমন এটা দেখাবা, তুমি একটা প্রজেক্ট করবা, একটা টেস্ট করবা। তো সেই ক্ষেত্রে তোমার ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি দেখাইতে হবে, অর্থাৎ পলিস্টার ফাইবার নিয়ে আগে কি কি কাজ হয়েছে এইটা তোমার বুঝতে হবে আগে। কারণ তোমার কাজটা যদি আগে হয়ে থাকে তাহলে তো তোমার আর ওইটা সেকেন্ড টাইম করে লাভ নাই, তোমার কপি করা হলো কাজটা, তাই না? তো নতুন কিছু একটা করতে গেলে আগে কি কি করা হয়েছে সেটা জানাটা খুবই জরুরি। কারণ তুমি ওই মানে ক্যারেক্টারিস্টিক্স বা ওই রেজাল্ট গুলোর উপর ভিত্তি করে আসলে কিন্তু কাজগুলো করবা। এই প্র্যাকটিসটা আসলে আমাদের বাংলাদেশে খুবই কম। তোমার আমাদের আসলে রিসার্চের কোনো অপরচুনিটি খুবই কম, আসলে মানে কোনো ফ্যাসিলিটি নাই, বা আমাদের ভার্সিটির যে মেশিন টেশিন আছে এগুলো খুব একটা মানে কার্যকরী না, পুরানো আমলের মেশিন, নষ্ট মেশিন। প্রাইভেট ভার্সিটি গুলাতে তো একরকম নাই বললেই চলে। আর কিছু তোমার টেস্টিং অর্গানাইজেশন আছে বা যারা হচ্ছে পুরা প্রফেশনাল, যারা শুধুমাত্র তোমার হচ্ছে কাজ করার জন্য মেশিন গুলা রাখছে। যেমন একটা ফ্যাক্টরিতে তুমি প্রোডাকশন লস দিয়ে তোমাকে কোনো কাজ করতে দিবে না, যে তুমি একটা এক্সপেরিমেন্ট করবা, তুমি একটা মেশিন নিলা, তো তার তো প্রোডাকশন ওখানে বন্ধ থাকতেছে, তাই না? সো সে তোমাকে ওইটা নিয়ে কখনোই কাজ করতে দিবে না। তো এই অপরচুনিটি গুলো না থাকার ফলে আসলে আমাদের রিসার্চের মানে কম, ক্ষেত্র কম, স্কোপ কম। কিন্তু আমাদের ইউনিভার্সিটির বা যে কোনো ইউনিভার্সিটিরই, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলো বিশেষ করে মানে অ্যাপ্লিকেশন বেস কাজ করাটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। নাইলে আমরা আসলে কারণ হচ্ছে ইউনিভার্সিটিটা হচ্ছে অ্যাপ্লিকেশনের জায়গা, ইট ইজ নট মানে তোমরা তো শিখে আসছো সব এসএসসি এইচএসসি তে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলারই কিন্তু কম্বিনেশন টেক্সটাইলটা দেখতে পাচ্ছ, তাই না? ঘুরা ফিরা দেখবা এগুলাই কম্বাইন করে এক জায়গা থেকে কেমিক্যাল আনতেছো, এক জায়গা থেকে ফিজিক্যাল মেকানিক্যাল টেস্ট করতেছো। এগুলো তোমরা আরো পরে বুঝবা যখন তোমরা মেশিন সম্পর্কে ডিটেলস আইডিয়া নিবা বা প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস আইডিয়া পাবা। ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং, ওয়েট প্রসেসিং, ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং এগুলো যখন ডিটেলসে পড়বা তখন তুমি বুঝতে পারবা যে আসলে কিন্তু আমরা আগে যা পড়ছি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলারই হচ্ছে কম্বিনেশন সবকিছু ইঞ্জিনিয়ারিংটা। ওকে, অ্যাপ্লাইড ইঞ্জিনিয়ারিং যেটা। তো সেই ক্ষেত্রে আমাদের পেপার পাবলিকেশন সম্পর্কে আইডিয়া থাকা দরকার, প্লাস বর্তমানে কি কাজ হচ্ছে, মানে কোথায় কোন পজিশনে আছি আমরা, এই প্রতিনিয়তই আসলে কোনো না কোনো ইনোভেটিভনেস বা ইনোভেটিভ কাজ হচ্ছে, ইনভলভমেন্ট হচ্ছে, এক একটা জিনিস এক এক রকম ভাবে তৈরি করা হচ্ছে। তো এগুলো সম্পর্কেও তোমাদের আর কি নলেজ থাকাটা জরুরি আমি মনে করি। অনেক কথা বলে ফেললাম, তো এটাই হচ্ছে মূলত আমাদের আজকে লেকচার ছিল। তো কারো 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 কিছু বলার আছে? আচ্ছা, মনে হচ্ছে নাই। তাহলে আমরা আজকে এই পর্যন্তই শেষ করব। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বাকিটুকু শেষ করে আমরা পাবলিকেশন একটা দিয়ে আর কি বুঝিয়ে দিব যে কি কি করতে হবে ভাই। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আজকে মতো শেষ করতেছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।